পাত্রপক্ষ বাড়ির ছোট মেয়েকে দেখতে এসে পাত্রবাড়ির পর বিধবা আর পাত্র থেকে 3 বছরের বড় মেয়েকে পছন্দ করায় বাড়িতে এক প্রকার মাতম শুরু হলো। মাতম বললে বোধহয় ভুল হবে না, যেভাবে সবাই হই হই শুরু করেছে তাতে মনে হচ্ছে কেউ মারা গেছে। এত বেশি উত্তেজনা আশেপাশের কয়েক বাড়ি পর্যন্ত যে কিভাবে পৌঁছালো তা পাত্রীর বাড়ির লোকজন বুঝে উঠতে পারল না। এত সব হইচই চিৎকার চেঁচামেচি পুরো এলাকাকে নাড়িয়ে দিলেও যাকে নিয়ে ঘটনা সেই বাড়ির বড় বিধবা 33 বছর বয়সী মেয়ে শ্রাবণীকে বিন্দুমাত্র স্পর্শ করছে না। শ্রাবণী আপন মনে রান্নাঘরে কাজ করে যাচ্ছে। পাত্রপক্ষ এখনো বসার ঘরে বসে আছে। বাবা মায়ের সাথে তাদের মৃদু বাকবিদনটা চলছে। বাড়ির পাঁচিলের আশেপাশে উৎসুক জনতা শেয়ালের মতো উকিঝুঁকি মারছে। শ্রাবণী সব দেখেও এড়িয়ে গেল। চুলায় তরকারি চাপিয়ে পেঁয়াজ কাটায় মন দিল। বসার ঘর থেকে কথাগুলো তার কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে। শ্রাবণীর মনে হলো, আচ্ছা, মানুষ নিজের চোখ যখন ইচ্ছা তখন বন্ধ করতে পারে, কিন্তু কানের ক্ষেত্রে এমন কোনো উপায় নেই কেন? কোনো কিছু না দেখতে চাইলেও মানুষ তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলতে পারে, কিন্তু কোনো কিছু না শুনলে কান কেন বন্ধ করতে পারে না? কান বন্ধ করার উপায় নেই। ভাবনাটা মাথায় আসতেই শ্রাবণীর মনটা খারাপ হয়ে গেল। বসার ঘর আলোচনার কেন্দ্রবিন্দু এখন 3জন: শ্রাবণী, শ্রাবণীর ছোট বোন হেমা আর পাত্র সিয়াম। সিয়াম হেমাকে দেখতে এসে শ্রাবণীকে পছন্দ করে নিয়েছে। এটা নিয়ে দুই পরিবারের মধ্যে সমস্যা হচ্ছে। শ্রাবণীর বাবা ক্ষুব্ধ সিয়ামের ওপরে হেমাকে পছন্দ না করে শ্রাবণীকে পছন্দ করে, অকপটে সবার সামনে বলে দেওয়ার কারণে। শ্রাবণীর বাবা মাজিদ বললেন, দেখো সিয়াম, শ্রাবণীকে তুমি বিয়ে করতে পারবে না। ও তোমার থেকে বয়সে বড় আর বিধবাও। তুমি কিভাবে এমন একটা মেয়েকে পছন্দ করতে পারলে? একজন বাবা তার মেয়েকে নিয়ে এমন কথা বলছে। আচ্ছা শ্রাবণী এদের আপন মেয়ে তো, নিজের মেয়েকে এমন একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছে? সিয়াম নিজেকে সংযত করে বলল, আমার থেকে বড় আর বিধবা হয়েছে তো কি হয়েছে? এখন তো উনি বিবাহিত নন। আসলে অনায়াসে তাকে বিয়ে করা যায়। আমার শ্রাবণীকেই ভালো লেগেছে। সিয়ামের বাবা আকবর বললেন, দেখেছেন আজকালকার ছেলেগুলোকে? লেখাপড়া শিখে 2 পাতা বই পড়ে সমাজের নিয়ম অগ্রাহ্য করছে। আরে বাবা, সমাজের নিয়ম বলেও তো কিছু আছে নাকি? সিয়ামের মা রোজিনা বললেন, ছেলে মেয়েগুলো তো এখন মা বাবার কথাই শোনে না। আরে বাবা, তোদের ভালোর জন্য তো সব বলি, বাপ মা কি তোদের খারাপ চাইবে? শ্রাবণীর মা শরীফা রোজিনার কথায় সায় দিয়ে মাথা নাড়লেন। সিয়াম অবাক হয়ে সবার কথা শুনতে থাকলো। 21 শতকে বসে মানুষ এমন কথাও বলে? মানা যায়, তারা আগের আমলের মানুষ, চিন্তা ভাবনা সনাতনী। কিন্তু সময়ের সাথে সাথে কি একটুও পরিবর্তন হবে না? সিয়াম বলল, বাবা মা চাচা চাচি বিয়েটা আপনারা দিচ্ছেন হয়তো, কিন্তু জীবনটা আমার। বিয়েটা আমিই করব, আর আমার স্ত্রীর সাথে সারা জীবন আমি কাটাবো। আপনারা নিশ্চয়ই আমার হয়ে সংসারটা করে দিবেন না। তাহলে আমার পছন্দটাকে নিয়ে আপনাদের গুরুত্ব দেওয়া উচিত না। রোজিনা চোখ পাকিয়ে বলল, জীবনটা তোমার, কিন্তু জীবনে ভুল সিদ্ধান্ত নিতে গেলেই আমরা সেখানে বাধা দিবই। বয়সে বড় মেয়েকে পছন্দ করেছো, বিয়ের পরে তোমার উপর খবরদারি করবে। দেখা যাবে সে উঠতে বললে উঠছো আর বসতে বললে বসছো। এমনটা হবে না? তারপর আবার স্বামী মরা, নিজের দুর্ভাগ্য আবার আমাদের বাড়িতে টেনে আনবে। তাই যে সিদ্ধান্ত নিতে পারো না তা নিয়ে কথা বলো না। সিয়াম মায়ের কথায় অপমান বোধ করলো। মা তার সাথে এমনভাবে কথা বলছে যেন সে এখনো বাচ্চা, অথচ সে 30 বছর বয়সী একজন মানুষ, সারা দেশে যার বিভিন্ন জিনিসের ব্যবসা ছড়িয়ে আছে। তাছাড়া মায়ের কথাবার্তার মধ্যে কুফরির প্রভাবও আছে। কারোর দুর্ভাগ্য কেউ টেনে আনে না। মানুষ নিজের ভাগ্য আল্লাহর থেকে নিজেই নিয়ে আসে। সঠিক ধার্মিক শিক্ষার অভাব। সে আর চোখে শ্রাবণীর বাবা মায়ের দিকে তাকালো। তারা নির্বিকার মুখে বসে আছে। নিজের মেয়ের নামে এত কথা শুনে প্রতিবাদ করছে না। সিয়ামের চোখ বসার ঘরের সাথে লাগোয়া জানালার দিকে চলে গেল। জানালাটার বাড়ির ভেতরের দিকে সাথে যুক্ত। পর্দা নড়ে ওঠায় সিয়ামের চোখ চলে গেছে। হয়তো কেউ দাঁড়িয়েছিল। সিয়ামের মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। জানালার ওপাশে দাঁড়ানো মেয়েটা হেমা না তো? হেমা কি তার কথায় কষ্ট পেয়েছে? হেমাকে সিয়ামের বিয়ের উপযুক্ত মনে হচ্ছে না। নিতান্তই বাচ্চা একটা মেয়ে। কত বয়স হবে? 21 বা 22। সবে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ছে। চোখে মুখে এখনো বাচ্চা মেয়ে। তার সাথে এমন মেয়ে যায় না। সিয়ামের ফোন বেজে ওঠায় সে বসার ঘর থেকে উঠে আসলো। ভেতরের দম বন্ধ করা পরিবেশ থেকে বের হয়ে এসে হাঁপ ছেড়ে বাঁচল।
ফোনটা বের করে দেখলো সার্ভিস সেন্টার থেকে ফোন দিয়েছে। ফোন কেটে দিয়ে সিয়াম বারান্দায় দাঁড়িয়ে থাকলো। ঘরের সামনের এই লম্বা বারান্দায় কোমর পর্যন্ত রেলিং, তারপর গ্রিল দেওয়া। ওখান থেকে রান্নাঘরের জানলা দেখা যাচ্ছে। সিয়ামের চোখ সেখানে আটকে গেল। শ্রাবণীকে দেখা যাচ্ছে, আগুনের লাল আছে, গাল লাল হয়ে আছে, নিষ্পলক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে আছে। কি ভাবছে শ্রাবণী? শ্রাবণীর মনের ভেতরে উকি দিয়ে দেখার ইচ্ছা জাগলো তার। আচ্ছা, সে যদি এখন শ্রাবণীকে গিয়ে বলে, চা খেতে ইচ্ছে হচ্ছে খুব, বানিয়ে দিবেন? আর বানানোর সময় আপনি আমাকে তাড়িয়ে দিতে পারবেন না। আমি আপনার সাথে দাঁড়িয়ে গল্প করব। তাহলে শ্রাবণী কি প্রতিক্রিয়া দেখাবে? সিয়াম শ্রাবণীর সম্ভাব্য কথাগুলোকে ভাবার চেষ্টা করছে। 1. শ্রাবণী চোখ মুখ শক্ত করে বলবে, আপনি যান, আমি চা পাঠিয়ে দিচ্ছি হেমার হাতে। 2. শ্রাবণী বলবে, একবার চা খেয়েছেন আবার চাচ্ছেন? আচ্ছা লোভী লোক তো আপনি। 3. হেসে বলবে, দাঁড়ান আমি বানিয়ে দিচ্ছি। বড় বোন হিসেবে 1 নম্বরটা করার সম্ভাবনাই বেশি। সিয়াম খেয়াল করলো সে অনেকক্ষণ যাবৎ একটানা শ্রাবণীকে নিয়ে ভেবে যাচ্ছে। আর কোনো বিরক্তিও আসছে না, বরং দারুণ লাগছে। যখন হিমাকে দেখার জন্য যখন এই বাসায় পা দিল, তখন সে আগে আগে এসেছে, বাবা মা পেছনে ছিল। আসার পর বাইরে থেকে দেখতে পেল ঘরের ভেতরে শ্রাবণী একজন মহিলার সাথে হেসে হেসে কথা বলছে। এরপর যখন তাকে হুট করে দেখলো, তখন চমকে ওঠার পরে জড়তা ছাড়াই বলল, ভিতরে আসুন। এরপর শ্রাবণী আর তাদের সামনে আসেনি। মানুষ ঠোঁটে হাসে, কিন্তু চোখে হাসার ক্ষমতা খুব কম মানুষেরই থাকে। শ্রাবণীও তার মধ্যে একজন। যখন হাসছিল তখন কেবল তার ঠোঁট না, চোখও হাসছিল। সে জানে হয়তো পুরো শরীরই হাসছিল। কে জানে, হয়তো পুরো শরীরই হাসছিল। সে খেয়াল করেনি। আবার যখন চমকে উঠলো তখন সেটাও চোখেই। মেয়েটার সব কিছুই চোখ কেন্দ্রিক মনে হয়। সেই চোখেই বোধহয় সে আটকে গেছে। ভেতর থেকে চাপা আওয়াজে শুনতে পেল বাবা বলছেন, মাজিদ ভাই, আপনি চিন্তা করবেন না, ছেলের কম বয়স তাই মাথা গরম। কি থেকে কি বলেছে? আমি হাজি মানুষ, আমি নিজের কথার বরখেলাপ করব না। আপনার বাড়ির মেয়েই আমার বাড়ির বউ হবে। সিয়াম বুঝলো না তার বাবা কোন কথার বরখেলাপের কথা বলছে। তার বিয়ে নিয়ে কি তার মতামত ছাড়াই কোনো কথা দিয়েছে নাকি? কিন্তু এতদিন তো বাসায় বাবা মা তার বিয়ে নিয়ে কোনো কথাই বলেনি। বসার ঘর থেকে সবাইকে বাইরে বের হয়ে আসতে দেখে সিয়াম নিজের বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। বাবা 2 বছর আগে হজ করে এসেছে। হজ করার পরে জীবনযাপনে অত্যন্ত সাবধানও হয়েছেন। কাউকে কোনো কথা বলার আগে বা দেওয়ার আগে ভেবেচিন্তে দেন, আর কথা রাখেনও। তার মানে বিয়ের কথাটাও ভেবেচিন্তেই দেওয়া। সিয়াম ছোট শ্বাস ফেলল। সামনে বাবার সাথে তার বিরোধ দেখা দিতে চলেছে হয়তো। তাকে না জানিয়ে কথা দেওয়াটা বাবার উচিত হয়নি একদম। সবাইকে আসতে থেকে শ্রাবণী রান্নাঘর থেকে বের হয়ে আসলো। কচু পাতা রঙের শাড়ি পরা, কানের কাছে চুলগুলো মুখের সাথে লেপ্টে আছে, উজ্জ্বল শ্যামলা মুখটাতে ক্লান্তির ছাপ। সিয়াম লক্ষ্য করলো সে বাদে বাকি সবাই শ্রাবণীর দিকে বিদ্বেষের দৃষ্টিতে তাকিয়ে আছে। আশ্চর্য, শ্রাবণীর কী দোষ? শ্রাবণী তো তাকে পছন্দ করেনি, সে করেছে। সবাই শ্রাবণীর ওপর এমন বিতৃষ্ণার নজর কেন দিচ্ছে? শ্রাবণী সবার দিকে তাকিয়ে হাসলো, বলল, চাচা চাচি আবার আসবেন। কেউ তার কথার উত্তর দিল না। সবাই কেমন করে যেন তাকালো। সিয়াম শ্রাবণীর চোখের দিকে তাকালো। এবারে আর চোখ হাসছে না, বরং বিষাদের রেখা দেখা যাচ্ছে। শ্রেয়ামির মনটা খারাপ হয়ে গেল খানিক। আকবর মাজিদের হ্যান্ডশেক করে বলল, আজ আসি, ওই কথা থাকলো, বাদবাকি কথা পরে বলবো ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। সিয়ামের পরিবার বাড়ি থেকে বের হওয়ার পরে শরীফা শ্রাবণীকে উদ্দেশ্য করে বলল, বাড়িতে লোক আসলেই তাদের সামনে যেতে হবে কেন? নিজেকে সবার সামনে না দেখালে তোর ভালো লাগে না? তোমার নিজের জীবন না থাকুক, হেমার তো একটা ভবিষ্যৎ আছে। এইভাবে সবার সামনে নিজেকে দেখিয়ে বেড়াবে না একদম। ছি ছি, কি ঘটনা! পাড়া পড়শি তো সব জেনে গেছে। এবার কাদা ছোড়াছুড়ির পালা। মনে রেখো, তোমার কাদা গায়ে নেওয়া অভ্যেস থাকলেও হেমার নেই। শ্রাবণী মায়ের চোখের দিকে তাকালো এবং কিছুক্ষণ তাকিয়ে থাকলো এক দৃষ্টিতেই। সে দৃষ্টিতে কী ছিল সেটা শরীফার জানা নেই, কিন্তু তিনি শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে থাকতে পারলেন না, নজর সরিয়ে নিলেন। শ্রাবণীও চোখ সরিয়ে রান্নাঘরে চলে গেল। পিছন থেকে শ্রাবণীর কোমর কেউ জাপটে ধরায় সে বেশ ভরকে গেল। বুকের ভেতর ধক করে উঠল। পেছনের মানুষটার গায়ের গন্ধ নাকে আসতেই শ্রাবণী স্বাভাবিক হয়ে গেল। কাজ করতে করতে জিজ্ঞেস করলো, খিদে পেয়েছে, কিছু খাবি? হেমা আহ্লাদি স্বরে বলল, ঘুম পাচ্ছে আপা, ঘুমাবো তোমার কোলে মাথা রেখে। আমার হাতে অনেক কাজ যে এখন। মায়ের কাছে যা, মাকে বললে মাথায় হাত বুলিয়ে দেবে। হেমা রান্নাঘরে পীরের ওপর বসতে বসতে বলল,
মায়ের কাছে যেতে হলে তো সোজা মায়ের কাছেই যেতাম, তোমার কাছে আসতাম না। তোমার কাছে যে শান্তি খুঁজে পাই সেটা কি মায়ের কাছে পাওয়া সম্ভব? কড়াইয়ে ডাল দিয়ে শ্রাবণী হেমার মুখোমুখি বসলো, বোঝার চেষ্টা করলো। হিমা কি চুপিসারে কান্না করছে? সিএমের কথাগুলো হিমার কানে নিশ্চয় গিয়েছে। যে কোনো মেয়ের জন্যই এটা মেনে নেওয়া কষ্টকর। তাকে দেখতে এসে তার বড় বোনকে পছন্দ করে নিয়েছে, অনেকটা কষ্টকর। আর আজ থেকে 4 বছর আগে যখন হেমা আর সিয়ামের বিয়েটা ঠিক হয়, তখন থেকেই সিয়ামের প্রতি হেমার আবেগ কাজ করে। সেই আবেগের গভীরতা কতটা সেটা শ্রাবণী ঠাউর করতে পারে না। হেমা নিশ্চয়ই 4 বছরে অনেক স্বপ্ন বুনেছে। এই স্বপ্নগুলো যখন ভেঙে যাওয়ার পথে, তখন হেমা কিভাবে এই কষ্টের মুখোমুখি হচ্ছে সেটাই শ্রাবণী বোঝার চেষ্টা করছে। মেয়েটা আজকাল কান্না লুকানো শিখে গেছে। শ্রাবণী জিজ্ঞেস করলো, মায়ের উপর তোর এত ক্ষোভ কেন বলতো? তুমি ভালো করেই জানো আপা কেন মায়ের উপর আমার এত বিষণ্ণতা। মা তো মাই, তুই মায়ের সম্পর্কে এমন ধারণা মনের মধ্যে পুষে রেখে ঠিক করছিস না। হেমা হাই তুলতে তুলতে বলল, মা মাই হয়, ঠিকই বলেছ। মাকে আসলে মায়ের মতোই থাকা উচিত, কিন্তু মা যদি... হেমা কথাটা শেষ করলো না। শ্রাবণী হেমার গা ঘেঁষে বসলো। হেমার এখন একটা শক্ত কাঁধের প্রয়োজন, যে কাঁধে মাথা রেখে কান্না করতে পারে, কিছু দীর্ঘশ্বাস ফেলতে পারবে। হেমা শ্রাবণীর হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। বেশ কিছু সময় পরে বলল, চিন্তা করিস না, মানুষের সাময়িক আবেগের স্থায়িত্ব খুব বেশি না। বড়রা সবাই আছে, সব ঠিক হয়ে যাবে। আর যদি তোর অন্য কাউকে পছন্দ থাকে আমাকে বল, আমি নিজে তার হাতে তোকে তুলে দিয়ে আসবো। হেমা কোনো উত্তর দিল না। সে জানে আপা তার জন্য যতটা সম্ভব ততটাই করবে। দরকার হলে পুরো পৃথিবীর সাথে লড়াই করবে, তবুও তার গায়ে একটা আঁচল লাগতে দেবে না। আপাকে মা বলে ডাকলেও কিছু ক্ষতি হবে না। হেমার সবসময় মনে হতো, ইস, যদি সে আপার জন্য কিছু করতে পারত, ঋণের একাংশ শোধ করতে পারত। সেই সুযোগ হয়তো আসছে ক্ষীণ পায়ে। আপা এতদিন তার জন্য করে গেছে, এখন যদি দরকার হয় সে লড়াই করবে। হেমা বলল, তোমার প্রাইভেটের সময় হয়ে যাচ্ছে না? যাবা না? এখনো রান্নাঘরে বসে আছো? শ্রাবণী কাজে ব্যস্ত হয়ে পড়ল, বলল, রান্নাটা শেষ করে নি। আপা তুমি যাও, গোসল করে নাও, আমি বাকিটুকু গুছিয়ে নিচ্ছি। কয়েকটা ব্যাচ পড়াতে হবে তো তোমাকে। শ্রাবণী হেসে বলল, বা, মেয়ে তো বড় হয়ে গেছে, ভালোই। এরপর বিয়ে হয়ে গেলে সব সামলাতে সুবিধা হবে। হেমা ডাল নাড়তে নাড়তে বলল, একটা কাজ করলে কেমন হয় আপা? আমি আর তুমি দুজনেই সিয়াম সাহেবের সাথে বিয়ে করে নিই, কেমন? তাহলে ভালোই হবে, সবার মনস্কামনাই পূর্ণ হবে, যে যাকে চায় তাকেই পাবে। আর আমি তোমার চোখের সামনে না থাকলে তুমি অস্থির হয়ে যাও, একই সাথে বিয়ে হলে আমাকে চোখের সামনেই পাবে, আমিও তোমাকে কাছে পাবো, সব দিকে একদম পারফেক্ট। হেমা গা দুলিয়ে হাসতে থাকলো। শ্রাবণীর কাছে এই হাসি অপ্রকৃতস্থর মতো ঠেকলো। হিমা কি খুব গভীরভাবে আঘাত পেয়েছে? নাহলে এমন অদ্ভুত কথা বলছে কেন, আর এমনভাবে হাসছেই বা কেন? শ্রাবণীর বুকের ভেতরে মোচড় দিয়ে উঠলো। সে বলল, কি যা তা বলছিস? মাথা ঠিক আছে তোর? বুঝেছি তোকে শ্বশুর বাড়িতে পাঠাতে হবে। হেমা মুচকি হেসে বলল, খারাপ হবে না কিন্তু, ভেবে দেখতে পারো এটা। শ্রাবণী পলকহীন চোখে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। নিজের স্বামীর ভাগ দেওয়ার কথা এত অবলীলায় কিভাবে বলছে হিমা? নাকি ওর জীবনে অন্য কারোর আগমন ঘটেছে? শ্রাবণী ভেবেও কোনো কিলকিনারা করতে পারল না। ঘড়ির দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকার ফুসরত পেল না। শ্রাবণী রান্নাঘর থেকে বের হওয়ার সময় পেছন থেকে হেমা জিজ্ঞেস করলো, তুমি কিভাবে পারো বলো তো আপা? আমাকে একটু শিখিয়ে দাও, কিভাবে মায়ের সাথে এত সাবলীনভাবে দিনকাল কাটিয়ে দিচ্ছ একই ছাদের নিচে? আমার পক্ষে তো কখনোই সম্ভব হতো না। শ্রাবণী কোনো উত্তর দিল না। পেছনে ঘুরে দেখলো হেমা উত্তরের অপেক্ষা না করে কাজে মগ্ন। হয়তো হেমা জানে এই প্রশ্নের উত্তর সে কখনোই পাবে না। গোসল শেষে বকুল ফুলের গন্ধ নাকে আসতে শ্রাবণীর ঘরের সাথে লাগানো এক চিলটে বারান্দায় চলে আসলো। বারান্দার সাথে লাগোয়া গাছটার নিচে ফুল ঝরে পড়ে আছে। হেমা আজ কুড়ায়নি। শ্রাবণী একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবনে নতুন কোনো ঝড় আসতে চলেছে বুঝতে পারছে না, তবে সেই ঝড়ে যে তার কলিজার টুকরো বোনটার জীবনটা উল্টে পাল্টে যাবে সেটা আজ করতে পারছে। তবে মনে মনে ঠিক করে নিল, তার নিজের জীবনটা তো ঠিক নেই, কিন্তু বোনের জীবনটা কোনোভাবেই নষ্ট হতে দেবে না। ঘরে আসতেই বিছানার ওপর হেমার ডায়েরিটার ওপরে চোখ পড়ল। খুলে দেখবে কি একবার, ঠিক হবে। শ্রাবণী দোটানায় পড়ল। প্রায়ই হেমাকে এই ডায়েরিতে কিছু লিখতে থাকে, কখনো জিজ্ঞেস করেনি কি লিখছে। সবারই একান্তই নিজের বলে কিছু জিনিস থাকে, সেখানে বাইরে কারোর প্রবেশাধিকার থাকে না। তবে শ্রাবণী ঠিকই বুঝতে পারে হেমার এই একান্তই ব্যক্তিগত জীবনে তার প্রবেশাধিকার হেমা নিজেই দিয়ে রেখেছে। ডায়েরিটা হাতে নিয়ে বেশ কিছুক্ষণ ভাবনায় পড়ে রেখে দিল।
তাকে টিউশনি পড়াতে যেতে হবে। তাড়াতাড়ি গায়ে বোরখাটা চড়িয়ে বের হওয়ার সময় বাড়ির উঠানের অপর পাশ থেকে গানের আওয়াজ পেল। শ্রাবণী দাঁড়িয়ে থেকে হেমার কথাগুলোর মর্ম উপলব্ধি করছে। হেমা তার উপস্থিতি টের পায়নি। শালিক পাখিকে পুরনো ভাত দিতে দিতে গান গাইছে। হঠাৎ গান থামিয়ে বলতে শুরু করলো। পাখি মহাশয়েরা, কি খবর? আশা করি সবাই ভালো আছেন। একটু থেমে আবার বলল, সব সময় মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন, বুঝলেন? না না, মানুষের জন্য না, আপনারা পক্ষীকুলের, তাই পাখিদের জন্য ভালো কাজ করার চেষ্টা করবেন, সবাইকে ভালোবাসার চেষ্টা করবেন। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বিশেষ করে তাদেরকে যারা আপনাকে অনেক ভালোবাসে। ভালোবাসার মূল্য দেবেন। মূল্যহীন ভালোবাসার থেকে যন্ত্রণাদায়ক আর কিছুই হয় না। যে আপনাকে চায় না তাকে কি কোনোভাবেই নিজের পিঞ্জিরায় আনা যায়? তাই যে সবটুকু উজাড় করে দিতে রাজি, তার হাতটা শক্ত করে ধরবেন। আচ্ছা, আপনারা তো আমার হাত ধরতে পারবেন না, তাহলে তার ডানা শক্ত করে ধরবেন। ডানা ধরে আমার কাছে আসবেন, আমি আপনাদের বিয়ে দিয়ে দেব, বুঝলেন পাখি মহাশয়রা? শ্রাবণী বাড়ি থেকে বের হয়ে আসলো। হেমার কথাটা তার মাথায় ঘুরতে থাকলো। যে আপনাকে চায় না তাকে কি কোনোভাবে নিজের পিঞ্জরে আনা যায়? যে সবটুকু উজাড় করে দিতে রাজি, তার হাতটা শক্ত করে ধরবেন। সিয়াম এই সমাজের সব সমস্যা জেনেও তার মতো বেশি বয়সের বিধবা মেয়ের হাতটা ধরতে যাচ্ছে। তাতে কি তার সায় দেওয়া উচিত? হেমার কথা অনুযায়ী যে সবটা উজাড় করে দিতে রাজি, তার সঙ্গী কি হওয়া যায়? শ্রাবণী এক চক্রের মধ্যে পথ হারানোর পথিকের ন্যায় ঘুরতে থাকলো। টাকার একটা হিসাব অনেকক্ষণ ধরে মেলানোর চেষ্টা করেও সিয়াম মেলাতে পারছে না। কোথায় যে গড়বড় হয়েছে সেটা ধরতে পারছে না। রোজিনা এক কাপ চা সিয়ামের সামনে রাখতে রাখতে বললেন, তোর সাথে আমার কথা আছে সিয়াম। কাজ করতে করতে সিয়াম বলল, আমি এখন কাজে ব্যস্ত মা, খুব জরুরি কিছু না হলে পরে শুনবো। রোজিনা পাশে বসে খানিক উঁচু স্বরে বলল, কথাটা জরুরি, কাজ পরেও করা যাবে, এখন আমার কথা শোন। রাগ করো কেন মা, বলো কি বলবে। তুই কি শুরু করেছিস এসব? কোন সব? রোজিনা ফোঁস করে শ্বাস ফেলে জিজ্ঞেস করলো। হেমা আর শ্রাবণীকে নিয়ে। তুই হেমাকে ছেড়ে শ্রাবণীকে পছন্দ করলি কেন? তোর বাবা এই বিষয়ে কথা বলতে চাচ্ছে, কিন্তু তুই তো রাজিই না। শ্রাবণীর মতো বুড়ি একটা মেয়েকে তোর কি দেখে ভালো লাগলো? সিয়ামের ভ্রু কুঁচকে গেল, বলল, শ্রাবণীর বয়স তোমার থেকে অনেক কম, তোমার মেয়ের বয়সী, তাহলে তুমি কি হিসেবে ওকে বুড়ি বলছো? আর হেমা নিতান্তই বাচ্চা একটা মেয়ে, আমার সাথে ওর যায় না। শ্রাবণী সব দিক দিয়ে আমার জন্য ঠিক। ওর মধ্যে এমন কিছু আছে যেটা আমি চাইছি বা চাইবো আমার বউয়ের ভিতরে। রোজিনা তেলে বেগুনে জ্বলে উঠে বললেন, তুই আমাকে বুড়ি বললি ওই মেয়েটার জন্য? যে বুড়ি তাকে বুড়ি বলবো না তো কি বলবো? ওর বয়স তোর থেকে বেশি। আর হেমাকে দেখেছিস? মেয়েটার বয়স কম, চঞ্চল, প্রাণ আছে মেয়েটার মধ্যে। এরকম মেয়েই তো ছেলের বউ হিসেবে চাই আমি। আমার নিজের কোনো মেয়ে নেই, এরকম অল্প বয়স্ক চঞ্চল হাসিখুশি মেয়েই বউ করে আনবো আমি। সিয়াম হিসাবের খাতার দিকে তাকাতে তাকাতে বলল, এখন বিয়ের আগে বলছো অল্প বয়সী চঞ্চল মেয়ে বউ হিসেবে লাগবে, বিয়ের পর তখন এই মেয়ের মধ্যে মানিয়ে নেওয়া দায়িত্ববোধ কর্তব্য জ্ঞান খুঁজবা, সংসারের ভার চাপিয়ে দিবা। আর যখন সে এগুলো নিতে পারবে না তখন বলবা কি মেয়েকে বউ করে আনলাম, কোনো গুণ নেই, একটা কিছু করতে পারে না, সব আমাকে করতে হয়। মেয়ে তো খালি বসে বসে খায়। তখন ছেলের বউকে আর মেয়ে হিসেবে দেখবা না, দেখবা অকর্ম বউ হিসেবে। সিয়াম কাজে মনোযোগ দিল। মাকে আর কিছু বলার নেই, মানুষগুলো পারেও বটে। মা তার সাথে কথা বলতে আসলেও সিয়াম জানে এর পেছনে আসল কলকাঠি তার বাবা নাড়ছে। সে বাবার সাথে ঠিকমতো কথা বলছে না বলে বাবা মাকে পাঠিয়েছে কথা বলার জন্য, এবং সিয়ামের ধারণা বাবা তার ঘরের আশেপাশে দাঁড়িয়ে আছে। আর রোজিনা কথায় সিয়ামের কাছে হেরে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে সিয়ামের দিকে তাকিয়ে থাকলো। তারপর চা ভর্তি চায়ের কাপটা নিয়ে চলে গেল, যেটা সিয়ামের জন্য এনেছিল। অনেক তো পড়লি, আর পড়তে হবে না। তোর বিয়ের কথা ভাবছি আমরা। অনার্স পর্যন্ত পড়েছিস, অতটুকুই যথেষ্ট। অত পড়ে কি করবি? যদি তোর কোনো পছন্দের থাকে তো বল, যদি কম খরচে যাতে সব মিটে যায়। শ্রাবণী আকতির স্বরে বলল,
মা, অনার্সের ফাইনাল পরীক্ষাটা কেবল দিলাম, মাস্টার্সটা করতে দাও, না হয় বিসিএসের জন্য প্রস্তুতি নিতে দাও। যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, আমি সরকারি চাকরি করব, অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শরীফা অসন্তুষ্টর সাথে বলল, নিজের ভাবনাতে লাগাম দে। এত দূর পর্যন্ত ভেবেছিস যে আমাদের কাছে জিজ্ঞাসা করেছিস একবারও? আর আমরা যে এখনও এত দিন তোকে পড়াবো সেটাই বা ভেবে নিলি কিভাবে? কান্নাগুলোকে নিজের ভেতরে জোর করে আটকে রেখে শ্রাবণী বলল, আমাকে আর পড়তে দিবে না তোমরা? না, এমনিতেই কম ঝামেলা করিসনি আমাদের জীবনে, আর ঝামেলা করিস না তো। তোকে এতদিন যে তোর বাপ পড়িয়েছে সেটাই তো অনেক। আর ঝামেলা করিস না আমাদের জীবনে। যদি কোনো পছন্দের থাকে তো বলিস, যৌতুক তৌতুক ছাড়া হয়ে গেলে তো ভালোই। শরীফা কথাগুলো শেষ করে ঘর থেকে বের হয়ে গেল। শ্রাবণী অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। স্বপ্নগুলো বিসর্জন এইভাবে দিতে হবে? বিয়ের পর যে পড়াশোনা আর হবে না সেটা একটা বাচ্চাও বুঝবে। সমাজের প্রেক্ষাপটে যদিও বা স্বামীর সহযোগিতা পাওয়া যায়, কিন্তু শ্বশুরবাড়ির ঝামেলায় আর কতদিন লড়াই করব? আর শ্বশুরবাড়িতে ঝামেলা করে বা কী লাভ? দিন শেষে সেখানেই থাকতে হবে। শ্রাবণী কোনো কোল কিনারা খুঁজে পেল না। ওড়না দিয়ে চোখের পানি মুছতে মুছতে পাশের ঘর থেকে মৃদুস্বরে মায়ের আক্ষেপ শুনতে পেল। কত শখ ছিল আমার আর হেমার বাপের, প্রথমটা একটা ছেলে হবে আর পরেরটা একটা ফুটফুটে মেয়ে। কত তাবিজ কবজ তেল পানি পড়া খেলাম ছেলের জন্য, কিন্তু পোড়া কপাল, মেয়ে হলো প্রথমটা। ছেলে হলে আমাদের জীবনে এত কষ্ট হতো না। এত দিনে মাথা গোজার মতন নিজেদের একটা ছাদ হতো, পায়ের ওপর পা তুলে থাকতাম। একটু থেমে আবার বলল, এখন ছোটটার সাথে সাথে বড়টারও বিয়েতেও খরচ করা লাগবে। ছেলেটা থাকলে ছেলে ইনকাম করে খাওয়াতো, এখন যখন বিয়ের কথা বলা হচ্ছে তখন আরও করতে চাও? এত করে হবেটা কি? আমাদের ইনকাম করে খাওয়াবে? সব টাকা তো শ্বশুর বাড়িতেই যাবে, পড়তে হলে শ্বশুর বাড়ির টাকাতে পড়ুক গা। শ্রাবণী কথাগুলো শুনে মনের ভেতরে উকি দেওয়া প্রতিবাদী সত্তাটাকে ওখানেই শেষ করে দিল। আসলে কি লাভ এত পড়ে? শুধু তার চোখগুলো বারণ মানল না। ম্যাডাম, অঙ্ক শেষ। শ্রাবণী 8 বছরের পুরনো স্মৃতিচারণ বন্ধ করলো। সামনে তাকিয়ে দেখলো একটা ছেলে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটার অঙ্কগুলো দেখে দিল। আনমনে চোখের কোণে হাত দিয়ে দেখলো চোখ সূক্ষ্ম হয়ে আছে, ভেজেনি। ক্লাসের বাকিদের খাতা দেখে বাড়ির কাজ দিয়ে ছেড়ে দিল। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে, বেলা অনেকটা ছোট হয়ে গিয়েছে, শীত আসছে। সব ছাত্রছাত্রী বের হয়ে গেলে শ্রাবণী ক্লান্ত শরীরটাকে টেনে রাস্তায় এসে দাঁড়ালো। টানা 3টে ব্যাস পরিয়ে আর শক্তি অবশেষ থাকে না। ধীর পায়ে হেঁটে হেঁটে বাজারে আসলো। আব্বার জন্য ফলমূল কিনতে হবে, হাতে টাকা নিতান্তই কম, কিন্তু ডাক্তার বলেছিল তাজা ফলমূল ভিটামিন সি খেতে। ব্যাগের ভেতর থেকে পার্সটা বের করতেই একরাশ চিন্তা ভর করলো। টাকার হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ল সে। স্ট্রোক করে বাবার বাম পাশ অবশ, খানিক বল পায়, থেরাপি দেওয়া লাগে প্রতি মাসে। এই মাসে থেরাপির খরচ, বাড়ির ঋণ, ডিপোজিটে জমা সব টাকার ব্যবস্থা হবে তো? মাস শেষে কি হবে সেই চিন্তা আপাতত ঝেড়ে ফেলে ফলের ভ্যানের দিকে মনোযোগ দিল। কমলা, আপেল, আঙুর এগুলোর দাম শুনে মাথায় হাত দেওয়ার জোগাড়। তবুও একটু একটু করে সব গুলে নিল। টাকা দিয়ে চোখ জোড়া একটা ঝালমুড়িওয়ালার দিকে চলে গেল। সেই সাথে মনের চোখের সামনে ভেসে উঠল মেঘলা একটা দিনের কথা। লাইব্রেরিতে বসে একটা ঝালমুড়ি দুজন মিলে ভাগ করে খাওয়া, আর তার খাওয়ার দিকে সেই মানুষটার মুগ্ধ চোখে তাকিয়ে থাকা। ওভাবে আমার খাওয়া দেখছো কেন? আচ্ছা লোভী ছেলে তো তুমি, ওভাবে তাকিয়ে থেকেও লাভ নেই, আমি দিব না। মুচকি এসে বলল, লোভী তো বটেই, তবে ঝালমুড়ির উপর না। তোমার এই খাবার দৃশ্য দেখার জন্য লোভী। সামান্য ঝালমুড়ি দেখে তোমার চোখে খুশি ঝিলিক দিয়ে ওঠে, তা দেখার জন্য আমি বারবার এই লোভীতে ভীষণে ভীষিত হতে রাজি আছি। লজ্জায় চোখ ফিরিয়ে নেয় সে। তার সাহস হয়ে ওঠে না এই মুগ্ধ চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকার। অপরদিকে ফিরে শুনতে থাকে তার কথাগুলো। জানো, পারলে আমি একটা ঝালমুড়ির ঠোলা নিয়ে বসবো। বর্ষাকালের প্রতিটা দিন এক বর্ষাকন্যার জন্য আমি ঝালমুড়ি বানাবো। সে যতবার খেতে চাইবে আমি ততবারই বানিয়ে দিব, কিন্তু শর্ত থাকবে আমার সামনে বসে খেতে হবে। আর কোনো কথা না শুনে ঝিরিঝিরি বৃষ্টির মতো শ্রাবণী দৌড় দেয়। আরে ঝালমুড়ি তো নিয়ে যাও। উপেক্ষা করে পেছনের ডাককে, আপা এই যে ফল। শ্রাবণী দোকানদারের কাছ থেকে ফলের প্যাকেটটা নিয়ে হাঁটা শুরু করে, কিন্তু এবার আর ঝালমুড়িওয়ালা ডাককে উপেক্ষা করতে পারে না। সামনে চলার পথের প্রতীক হয়েও দ্বিতীয়বার ঘুরে তাকায় ঝালমুড়িওয়ালার দিকে। অনেকদিন যাবৎ ঝালমুড়ি খায় না সে, রুচি হয় না আর।
হেমা বিছানায় উপর হয়ে এক বান্ডিল কাগজ নিয়ে শুয়ে আছে। কাগজগুলো দামি, সাদা মসৃণ। এই কাগজ সব কাজে ব্যবহার করে না, কেবল চিঠি লেখার কাজে ব্যবহার করে। আজকে 3টে কাগজ সে নষ্ট করে ফেলেছে। কেন জানি যে চিঠিটা লিখেছে সেটা মন মতো হচ্ছে না, মনটা হয়তো বিক্ষিপ্ত। কাগজের এক কোণে 441 লিখলো। এটা 441 নাম্বার চিঠি। অনেকগুলো বছর ধরে চিঠিগুলো লিখছে, কখনো সপ্তাহে একটা, কখনো 2 দিনে একটা। যখন যেভাবে মন চেয়েছে সেইভাবে লিখেছে, কখনো 2 লাইনের চিঠি, কখনো বা 2 পৃষ্ঠা। হঠাৎ খেয়াল করলো মুখের একপাশে বিকেলে রোদ এসে লাগছে। সামান্য বিরক্তি আসলো, একটু পরে বুঝলো একটা আরামদায়ক উষ্ণতা বোধ হচ্ছে। লেখায় মনোযোগ দিল। আমার শেষ বিকালের রোদ। আচ্ছা, তুমি জানো কেন আমি নামবিহীন চিঠি লিখি? তোমাকে উদ্দেশ্য করে লেখা চিঠিগুলোতে আমি কখনোই তোমার নাম দিই না। নামবিহীন চিঠি লেখার মধ্যে একটা আনন্দ আছে। কখনো পোপক বদলে গেলেও সে বুঝবে না এগুলো তার উদ্দেশ্যে না অন্য কারো উদ্দেশ্যে লেখা। ধরো একটা মেয়ে দিনের পর দিন একটা ভুল ঠিকানায় তার চিঠিগুলো পাঠাচ্ছে, আর সে চিঠিগুলো পাচ্ছে। সে ভাবছে চিঠিগুলো তার উদ্দেশ্যেই লেখা। সে মনে মনে খুশিও হচ্ছে, কিন্তু সে জানে না আসলে এগুলো তার উদ্দেশ্যে না। এর মধ্যে খানিক নিষ্ঠুরতাও আছে। যখন প্রাপক জানবে এগুলো তাকে উদ্দেশ্য করে না, তখন মন ভেঙে যাবে। তবে এতে আমার ততটা সমস্যা নেই। যদি পায়েসের মধ্যে 1 চিমটি লবণ না থাকে, তাহলে পায়েসের মিষ্টতা বসে না। একজনের কষ্টটা আমার মিষ্টি গল্পের লবণ হয়েই না হয় থাকুক। কি আমাকে খুব খারাপ মেয়ে মনে হচ্ছে? মনে হলেও কিছু করার নেই, আমি আসলেই এমন। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেছো? আমি আজ শেষ বিকালে রোদ দিয়ে চিঠিটা শুরু করেছি। কারণটা জানতে পারবা। আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। জানো, আমার একটা ইচ্ছা আছে, গোপন ইচ্ছা। গোপন বলে আবার নিষিদ্ধ কিছু ভেবে নিও না। ইচ্ছাটা আমার একান্তই নিজের, তবে একজন সঙ্গী নিতে পারবো। যদি তুমি ভেবে থাকো তুমি সেই সঙ্গী, তাহলে তুমি ঠিক ভাবছো। বর্ষা আমার অনেক পছন্দের, জানো? জানার কথা না, কারণ তোমাকে আগে কখনোই বলিনি। বৃষ্টি ভেজা এক বিকেলে নৌকায় বসে ভিজতে চাই, আলতারাঙা পা ডুবিয়ে রাখতে চাই হাওয়ার পানিতে, আর সাথে একগুচ্ছ কদম ফুল। নৌকাতে কেবল একজনের জায়গা আছে, সেই একজনটা, সেটা তুমি বরং ভেবে নিও। বৃষ্টির পানিতে ধুয়ে সব অপ্রাপ্তগুলোকে হাওড়ে পানিতে বিসর্জন দেব, আর একগুচ্ছ কদমের মতো যা আমার প্রাপ্তি ছিল, আবার তা নিয়ে আমি বাড়ি ফিরব। আজব ইচ্ছা না? আমি মানুষটা খানিক আজব। ইচ্ছাগুলো তো আজবই হবে। আর শোনো, তোমার চুলগুলো এলোমেলোই ভালো। চিঠিটা ভাঁজ করে হেমা আনমনে বাইরে তাকালো। হঠাৎ চমকে উঠল। শেষের লাইনটা আনমনে লিখে ফেলেছে। চিঠিটা খুলে আবার পড়ার মনে হলো এই চিঠিটাও ভালো হয়নি। ছেঁড়ার আগে বাসার দরজায় ধাক্কা শুনতে পেল। নিচেই আপা এসেছে। হেমা তাড়াতাড়ি চিঠিটা খামে ভরে বাকি 440টা চিঠির সাথে রেখে কাপড়ের ড্রয়ারে বক্সটা লুকিয়ে রাখলো। মাথায় ওড়নাটা টেনে নিয়ে বাইরে এসে দেখলো আপা এসেছে। পেছন পেছন রফিক এসেছে। রফিক এখন পাশের এলাকাতে থাকে, কিন্তু একসময় তাদের বাসার 4টে বাসা পরে থাকতো। বেশি দিন না, 6 মাস মতো ছিল। এরপর রফিকের আব্বা মোতাহার চাচা পাশের এলাকায় নিজের বাড়িতে উঠে যায়। রফিক এর পরেও এদিকে আসতো। তাদের পাশের বাড়ির ছেলেটাকে প্রাইভেট পড়াতো। হেমার থেকে রফিক বয়সে বড়, আর শ্রাবণীর থেকে ছোট। হেমা রফিক ভাই বলেই ডাকে। রফিককে সন্ধ্যাবেলাতে দেখে খানিক অবাক হয়েছে। রফিকের হাত থেকে প্যাকেটগুলো নিয়ে শ্রাবণী হেমার হাতে দিয়ে বলল, তুই রান্নাঘরে যা। রফিক, তুমি বসো, চা না খেয়ে যাবে না? হেমা রান্নাঘরে এসে চাপা গলায় জিজ্ঞেস করলো, রফিক ভাই, কেন এসেছো এই সন্ধ্যাবেলায়? আরে এই ফল আর এসব প্যাকেট অনেক ভারী। এই মোড় থেকে আসার সময় রফিকের সাথে দেখা হলো, ও জোর করে এগুলো আমার হাত থেকে নিয়ে আসলো। হেমা বিরক্তি সুরে বলল, তুমি বসতে বললে আর অমনি বসে গেল? শ্রাবণী অবাক হয়ে জিজ্ঞেস করলো, ও মা, বসতে বলবো আর ও বসবে না? এটাকে হ্যাংলামো বলে। সবাই তো আদবকেতা করে বসতে বলে, তাই বলে সবাই বাসায় বসে এভাবে চা নাস্তা খাবে? শ্রাবণী ভ্রুকুসকে জিজ্ঞেস করলো, এভাবে কথা বলছিস কেন? সবাই আর আমরা এক হলাম। আমাকে কত শ্রদ্ধা করে ছেলেটা। হেমা কোনো উত্তর দিল না। নাস্তা নিয়ে রফিকের কাছে গেল। রফিকের মুখটা দেখে হেমার বিরক্তিগুলো করুণাতে রূপান্তরিত হলো।
মুখের রোদের দাগ স্পষ্ট, দেখে মনে হচ্ছে দুপুরে কিছু খাওয়া হয়নি। হেমা দাঁড়িয়ে থাকলো, হয়তো রফিক তাকে কিছু বলবে সেই উদ্দেশ্যে, কিন্তু রফিক কিছুই বলল না। হেমা আবার বিরক্তি নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় রফিক ডেকে উঠল। ব্যাগের ভেতর থেকে একটা প্যাকেট বের করে হেমার সামনে ধরলো, বলল, তোমার কাগজ আর খাম আগের দিন দোকানে দিয়ে গেছিলে না, টাকা ছিল না বলে না কিনেই চলে গেছিলে তাই। হেমার মেজাজ চট করে খারাপ হয়ে গেল। আপনাকে মাতব্বরি করে কে আনতে বলেছে? আর দোকানের সব খবর আপনি রাখেন নাকি? রফিক হালকা হাসলো, হাসি দেখেও হেমার মেজাজ ঠিক হলো না। বলল, দোকানটার অবস্থা করুণ হলেও ওটা আমার বাবার দোকান, খোঁজ খবর রাখতে হয়। আর প্রতি 2 সপ্তাহ পর পর তুমি কাগজ আর খাম কিনো। এবার অনেকদিন পার হয়ে গেছে। বাহ, দিন তারিখে হিসাবও রেখেছেন দেখছি। দেন, প্যাকেট দেন, আমি টাকা নিয়ে আসছি। হেমা চিরবির করতে করতে ঘরে গেল টাকা আনতে। রফিকের সাথে আজ প্রায় 1 মাস পরে দেখা হয়েছে। কেমন আছে না আছে সেটা জিজ্ঞেস না করে প্যাকেটে কি দিচ্ছে। হেমা টাকা নিয়ে বসার ঘরে গিয়ে দেখলো রফিক চলে গেছে। হেমার মেজাজ আরও খারাপ হয়ে গেল। কি মনে করে সে নিজেকে? টাকা না নিয়ে চলে গেল কেন? টাকা না নিয়ে কি দোয়া দেখিয়ে গেল? হেমা আপন মনে কথাগুলো আওড়াতে আওড়াতে শ্রাবণীর হাসির মুখে ঘরে ঢুকলো। হেমা বলল, এই রফিক ছেলেটাকে কতদিন ধরে দেখছি, আজও চুল আঁচড়িয়ে রাখার অভ্যাসটা হলো না, এখনও ছোটবেলার অভ্যাসই আছে। হেমা চমকে উঠল শ্রাবণীর কথা শুনে। বিয়ের দিন বিয়ের আসরে বিধবা হলাম। লাল বেনারসিটার স্থায়িত্ব ছিল কিছু ঘন্টা মাত্র। যাকে সারা জীবনের সঙ্গী বানাবো বলে ভেবেছিলাম, তাকে হারালাম মাত্র কয়েক ঘন্টা পরে। এরপর সমাজের চাপে লাল শাড়িকে বিসর্জন দিলাম বাকি জীবনের জন্য। কিন্তু আঁকড়ে ধরলাম শাড়ি নামক কয়েক গছের কাপড়কে, কারণ তার পছন্দের ছিল শাড়ি। 4 বছরের সম্পর্কে সে আমাকে কোনো দিন শাড়ি পরিহিতা অবস্থায় দেখেনি, কিন্তু হয়তো তার নিজের স্বপ্নগুলোতে আমাকে শাড়ি পরিহিতা অবস্থাতে নিয়ে গেছে। বিয়ের দিন আমাকে প্রথম শাড়ি পরিহিতা অবস্থায় দেখে তার প্রথম কথা ছিল, সর্বনাশ, মাস আল্লাহ মাস আল্লাহ, তুমি এরপরে বাকিটা জীবন আমার সাথে শাড়ি পরেই কাটাবে। প্রতিটা মুহূর্তে যাতে আমার মনে হয় এই মেয়েটা আমার বউ, একান্তই আমার। তার কথা আমি আজও রাখছি। আমি শাড়ি পরি সব সময়, কিন্তু তার কাছে একটা প্রশ্ন, আমাকে আজও তোমার বউয়ের মতো লাগে তো, নাকি তোমার বিধবার মতো লাগে? শ্রাবণীর হাত থেমে গেল, কলম চলছে না আর। চোখের কোণে পানি এসে জমছে, হাও মাও করে কাঁদতে ইচ্ছে করছে। একজন মানুষ যে কতটা কাঁদতে পারে সেটা শ্রাবণীর আজও ভেবে চলে। একজন মানুষ কতটা কাঁদাতে পারে সেটা শ্রাবণীর আজও ভেবে চলে। সেই একজন মানুষ তাকে 8টা বছর ধরে ক্রমাগত কাঁদিয়ে চলেছে। না না, ভুল হলো, মানুষটা না, মানুষটা স্মৃতি। মানুষটার সাথে দেখা স্বপ্নগুলো। তার মৃত্যুর পরে মনে হয়েছিল বাকিটা জীবন স্মৃতিগুলো আঁকড়ে কাটিয়ে দেবে, কিন্তু এখন মনে হয় যদি তার সাথে সাথে যদি তার স্মৃতিগুলোকেও কবর দেওয়া যেত, হয়তো তাহলে বাঁচত। সে প্রায় শ্রাবণীকে জিজ্ঞেস করতো, শ্রাবণী, আমাকে কতটা ভালোবাসো? শ্রাবণীর জবাবে হাসি উপহার দিত, কারণ ভালোবাসার পরিমাপ করা যায় বলে তার মনে হয় না। তার হাসি দেখে ভ্রুকুচকে বলতো, আরে বলো না, কতটা ভালোবাসো? সে উত্তর দিত না। খুব ভালো লাগতো তাকে রাগাতে। তখন সে রহস্য করে বলতো, আমি চোখের আড়াল হলেও কি ভালোবাসবি? কি জানো, প্রবল ভালোবাসা কখনো কখনো প্রবল ঘৃণায় পরিণত হয়। আবার একসময় পাগলের মতন যাকে ভালোবাসি তাকে পৃথিবীর সব থেকে বিরক্তি মানুষ মনে হয়। আমার সাথে কখনো এমন হবে না তো? মানুষের এমন পাগলামি কথাবার্তা শুনে শ্রাবণী হেসে ফেলতো, অনেক জোরে জোরে হাসতো। হাসতে হাসতে চোখের কোণে পানি জমে যেত। কেবল তার সাথে থাকলে শ্রাবণীর চোখে হাসতে হাসতে পানি আসতো। আজ বহু বছর তা আর হয় না। তখন হেসে উড়িয়ে দেওয়া কথাগুলোই আজ কেমন বাস্তব মনে হচ্ছে। প্রবল দোটানা, তার জীবনটাই দোটানার। শ্রাবণী কাগজটাকে ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। মনের কথাগুলো জানার অধিকার কারণ নেই, কাগজ কলমেরও না। স্কুলের ছাত্রছাত্রীদের খাতা দেখতে বসলো আবার। খাতা দেখা শেষে অভ্যাস মতো সবার ঘরে উকি দিল। হেমার ঘরে উকি দিয়ে দেখলো প্রতিদিনের মতোই কাঁথা গায়ে না দিয়েও শুয়ে পড়েছে। আবার টনসিল বাঁধাবে। শ্রাবণী কাঁথা টেনে দিয়ে হেমার মাথার কাছে বসলো। প্রতিদিনই কিছুক্ষণ বসে, হেমার গায়ে মাথায় হাত বুলিয়ে দেয়। হেমার গায়ে হাত বুলিয়ে দিতে দিতে শ্রাবণীর বুকের ভেতরে হু হু করে উঠল। কি একটা বিশ্রী পরিস্থিতিতে পড়েছে হেমা। গত কয়েকদিন বাসায় এই সিয়ামের ঘটনা নিয়ে থমথমে পরিবেশ বিরাজ করছে। সিয়াম যে কেন হেমার মতো মিষ্টি একটা মেয়েকে ছেড়ে তাকে বিয়ে করার জন্য জেদ ধরেছে সেটা বুঝছে না। হেমাও কেমন যেন চুপচাপ হয়ে গেছে। কি করে যে সব ঠিক করবে বুঝে উঠতে পারছে না। শ্রাবণী উঠে যাওয়ার সময় হেমার কানের কাছে ফিসফিস করে বলল, তুই যে জেগে আছিস আর জেগে থাকিস তা আমি জানি। এত রাত পর্যন্ত না জেগে ঘুমা।
শ্রাবণী আর পিছনে না ঘুরে চলে গেল। শ্রাবণী চলে যাওয়ার পরে হেমা চোখ খুলে চোখ বড় বড় করে দরজার দিকে তাকিয়ে থাকলো। আপা যে বোঝে এটা সে কখনো টের পায়নি। আজ আপা না বললে টের পেত বলেও মনে হয় না। আপার জন্যই সে মূলত প্রতিদিন জেগে থাকে। কখনো আপার গায়ের গন্ধ নেবে, কখনো আপা মাথায় হাত বুলিয়ে দেবে, সেই অপেক্ষা করে। এরপর সে ঘুমাবে। কিন্তু আপাকে কখনো বুঝতে দিতে চায়নি যে সে জেগে থাকে। তার সব পরিকল্পনা মাটিতে। হেমার ছোটবেলার কথা মনে পড়ল, যখন সে মা বাবার মাঝ থেকে উঠে আপার ঘরে এসে আপার গলা জড়িয়ে ঘুমাতো। বাবা মায়ের মাঝে থাকলেও তার ভয় লাগতো। কেবল আপার সাথে থাকলে নিশ্চিন্তে ঘুমাতে পারত। তার জন্মের পরে মা অনেক দিন পর্যন্ত অসুস্থ ছিল। শেষ বয়সের বাচ্চা হলে যা হয়, তখন আপাই তাকে কোলে পিঠে নিয়ে ঘুরতো। হেমা চোখ বন্ধ করলে মায়ের বদলে কেবল আপার চেহারাটা ফুটে ওঠে। মানুষ নিজের সবচেয়ে দুর্বল মুহূর্তে মায়ের নাম নেয়, কিন্তু সে আপার নাম নেয়। আপার কথা মনে হতেই সিয়ামের কথা মনে হলো। চোখের কোণে জ্বালা করতে শুরু করলো। মায়াকে ধ্বংস করার কোনো উপায় থাকলে সে যে কোনো মূল্যে সব মায়া শেষ করে দিত। ভুল মানুষকে উদ্দেশ্য করে লেখা 400টার বেশি চিঠি যদি দিনে একটা করে পুড়িয়ে দেয়, তাহলেও 1 বছরের বেশি সময় লাগে। 4 বছর ধরে প্রতিদিন একটু একটু করে স্বপ্ন আর মায়াগুলো গড়ে উঠেছে। মায়াকে মুছে ফেলতে 1 বছর সময় লাগবে, কিন্তু সব মিথ্যে হতে 1 ঘন্টাও লাগেনি। হেমা চোখ বন্ধ করে ভালো কিছু ভাবার চেষ্টা করলো। আপার জীবনটা হয়তো এবার সুন্দর হতে চলেছে। কিন্তু চোখ বন্ধ করে কষ্ট কমার বদলে আরও বেড়ে গেল। রফিক নামের মানুষটার কথা মনে হতেই রাগ, কষ্ট একসাথে ঘিরে ধরল। এতটা খারাপভাবে কিভাবে কেউ কথা বলতে পারে? সেদিনের কাগজের দাম দিতে রফিক ভাইয়ের আব্বার দোকানে দিতে গিয়েছিল। অন্যদিন ওই রাস্তা দিয়ে গেলেও রফিক ভাই একবার তার দিকে তাকিয়ে দেখে। আর যদি দোকানে যায় তাহলে কথা তো বলেই। সে যদি দোকানে নাও থাকে, দোকানের কর্মচারী ছেলেটা রফিক ভাইকে ডেকে আনে। আর যাওয়ার পরে ঘুরেও তাকায়নি। সে যখন বলল, মোট 75 টাকা দাম হয়েছে, আমার কাছে খুচরো নেই, 100 টাকায় রাখেন। অপরিচিতের মতো রফিক জিজ্ঞেস করলো, কি কি কিনবা? তারপর দামের কথা। হেমা অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, কি কিনবো মানে? সেদিন যে টাকা না নিয়ে চলে গেছিলেন, সেটা ভুলে গেছেন? ওটার দাম দেওয়া লাগবে না। খালি ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিয়েছিল। লাগবে না মানে কি? এগুলার দাম না নিয়ে কি আমাকে দয়া দেখাচ্ছেন? আমার কোনো দয়ার দরকার নেই, বুঝলেন? রফিক তার চোখের দিকে তাকিয়ে বলে, দয়া তো তুমি আমাকে দেখাচ্ছ হেমা। কোনো কিছু কিনলে দাম বেশি দেওয়া, না কিনে দোকানে টাকা রেখে যাওয়া, এগুলোর কোনো খবর জানি না ভেবেছ? শিক্ষিত বেকার বলে আমার উপর করুণা হয়? তুমি শুনে রাখো, করুণা বা দয়া কোনোটাই আমার দরকার নেই। দেশের নানা প্রান্তে দোকান না থাকলেও এই ভাঙাচোরা দোকান থেকে যা ইনকাম হয় তাতেই আলহামদুলিল্লাহ। তুমি এখন যেতে পারো। অপমানে তখনই হেমার চোখে পানি আসছিল, কিন্তু কোনো মতে আটকে বাসায় চলে এসেছে। কি এমন বলেছিল সে? এত খারাপভাবে কেন কথা বলল সে? একটু ভালোভাবে কথা বলা যায় না তার সাথে? রফিক ভাই এত নিঠুর কবে থেকে হলো? আগে তো এমন ছিল না। বরং মুখ দেখে বুঝে যেত তার মন খারাপ কিনা। রফিক ভাই কি জানে গত কয়েকদিন ধরে তার ওপর দিয়ে কী বয়ে যাচ্ছে? জানলে কি এমনভাবে কথা বলতো? হয়তো বলতো। রাগে দুঃখে অভিমানে হেমা কান্না করে দিল। পাশাপাশি 2 ঘরে থাকা 2 বোনের বালিশ রাতে অন্ধকারে ক্রমাগত ভিজতে থাকলো। সকালে তাড়াহুড়োর মধ্যে স্কুলে যাওয়ার সময় শরীফা শ্রাবণীর রাস্তা আটকে বলল, আমার কিছু টাকা লাগবে। শ্রাবণী অবাক হলো। মাসের শুরুতে সংসারে আলাদা করে যা টাকা বাঁচে প্রায় সবটাই মাকে দিয়ে দেয়। এখন আবার টাকা জিজ্ঞেস করলো। কত টাকা লাগবে? টাকা কেন লাগবে? মাসের শুরুতেই তো সব দিয়ে দিলাম। শরীফা মুখ বাঁকিয়ে বলল, 4000 টাকা। এখন দেখছি সব কাজের জন্য কৈফিয়ত দেওয়া লাগবে। ছেলে থাকলে আর এটা হতো না। শাড়ি আর পাঞ্জাবি কিনবো। এখন শাড়ি পাঞ্জাবি কার জন্য? কিসের জন্য? হেমার বিয়ে ঠিক হয়েছে, বেয়াই বিয়ান প্রায় আসে। তোর বাপেরও কোনো ভালো পাঞ্জাবি নেই, আর আমারও একটা শাড়ি পছন্দ হয়েছে, ওটা কিনবো। শ্রাবণী মায়ের দিকে আহত দৃষ্টিতে তাকালো। একটা সংসারকে টেনে নেওয়া যে কত কষ্টের, তার সাথে বাড়ির লোন তো আছে। শ্রাবণী বলল, গত ঈদে বাবার পাঞ্জাবিটা তো নতুনই আছে, বাবা তো পরে নাই। আর তোমারও তো 3-4টা নতুন শাড়ি আছে, ওগুলা দিনে হয় আজ কাজ চালিয়ে নাও। বাপ রে বাপ, একটা শাড়ি পাঞ্জাবি চেয়েছি বলে কত কথা। বাপ মায়ের শখ আল্লাহ থাকতে পারে না, সেটা তো ভুলেই গেছেন। আর শুধু তো শখ না, প্রয়োজনীয়। কামাই করে মাথা কিনে নিয়েছে একদম। শুধু আমাকে টাকা দেওয়ার সময় যত অজুহাত, নিজে তো ঠিকই সব টাকা জমিয়ে রাখছে। থাক বাবু থাক, আর লাগবে না টাকা। ক্লান্ত স্বরে শ্রাবণী জিজ্ঞেস করলো, আমি তোমাদের ছাড়া কোথায় টাকা খরচ করি মা? আমরা মরে গেলে তখন নিজের টাকা দিয়ে আয়েশ করিস। শরীফা দ্রুত পায়ে বাড়ির ভেতরে চলে গেল।
শ্রাবণী দেখলো হেমা বাইরে এসে দাঁড়িয়েছে। শ্রাবণী আলমারির চাবি হেমার হাতে দিয়ে বলল, ডয়ারে 2500 টাকা মতন আছে, মাকে বাজারে নিয়ে যাস, আমি গেলাম, দেরি হয়ে যাচ্ছে। নিজের হাত খরচের টাকাটা মায়ের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে শ্রাবণী বাসা থেকে বের হয়ে গেল। মিটিংয়ের মাঝে বাবা ফোন দেওয়ায় সিয়াম বিরক্তি নিয়ে ফোনটা কেটে দিল। আজকাল তার আর বাবার মাঝে কথা বলার একমাত্র বিষয় হচ্ছে বিয়ে। বিয়ে ছাড়া আর কোনো কথা বাবার মুখে শোনা যায় না। এরপর আরও 2বার ফোন কেটে দেওয়ার পরে 3য়বার ধরল। এতবার ফোন করেছে, নিশ্চয়ই কোনো দরকার হবে। ফোন ধরার পরেই আকবর বললেন, বারবার ফোন কেটে কেন দিচ্ছ? মিটিংয়ে ছিলাম। তোমার আম্মা কথা বলবে নাও। সিয়াম বিরক্ত হলো। এই কাজের সময়ে আমার আবার কি দরকার? সে ভেবেছিল জরুরি কিছু। রোজিনা ফোন ধরে বলল, হ্যালো, শোন, আমি হেমার জন্য একটা শাড়ি কিনেছি। তোর আব্বার কাজ আছে, সেজন্য ও বাসায় যেতে পারবে না। তুই কাউকে দিয়ে পাঠানোর ব্যবস্থা কর। ফোন করে নিঃশ্বাস ফেলে সিয়াম বলল, প্রথম কথা, ও বাসায় 3জন মেয়ে আছে। শাড়ি পাঠাতে হলে 3টাই পাঠাবা, না হলে একটাও না। আর আজ সারাদিন আমার কাজ আছে, আমি যেতে পারবো না। তাহলে কে দিয়ে আসবে? আজই দেওয়া লাগবে মা। রোজিনা জেদ ধরে বললেন, হ্যাঁ আজই। আমি রাজীবকে পাঠাচ্ছি, ওর হাতে দিয়ে দিব। সিয়াম ফোন রেখে অফিসের পিয়ন রাজীবকে শাড়ির প্যাকেটটা অফিসে আনতে বলল। তার মায়ের ওপর ভরসা নেই, দেখা যাবে একটা শাড়ি দিয়েছে। টাকার হিসাবের একটা বড় গরমিল সমাধান করার পরে শান্তভাবে শাড়িগুলো প্যাকেট থেকে বের করে দেখলো। একটা আলাদা প্যাকেট দেওয়া, হালকা কমলা রং, শ্রাবণীকে মানাবে। তাই শাড়ির ওপর শ্রাবণীর জন্য লেখা কাগজ আটকে দিয়ে শ্রাবণীর বাসাতে পাঠিয়ে দিল। স্কুল আর তারপর প্রাইভেট পড়িয়ে বাসায় এসে গোসল করে বের হওয়ার পর বিছানার ওপর একটা শাড়ির প্যাকেট দেখতে পেল শ্রাবণী। কমলা রঙের সুন্দর একটা শাড়ি, ওপরে তার নাম লেখা। শ্রাবণী বুঝলো এটা নিশ্চয়ই হেমার কাজ। হেমা বাজারে গেলে তার জন্য কিছু না কিছু আনে, কিন্তু 2500 টাকার ভেতরে তার জন্য শাড়ি কিনেছে। শাড়িটা শ্রাবণীর এত ভালো লাগলো যে তখনই পরে নিল। পিঠ জুড়ে ভেজা চুল ছড়িয়ে বসার ঘরে এসে দেখলো সিয়ামের মা বসে আছে। শ্রাবণী হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম চাচি। রোজিনা তার দিকে ভ্রু কুঁচকে তাকালো, বলল, এই শাড়িটা তো আমি হেমার জন্য কিনেছিলাম। শ্রাবণীর হাসিটা মিলিয়ে গেল। শরীফা জিজ্ঞেস করলো, এটা আপনি হেমার জন্য কিনেছেন ভাবি? হ্যাঁ, আমি তো ওই রাজীব ছেলেটাকে বলেছিলাম এই প্যাকেটটা হেমার জন্য, যেন এটা আপনাদের বলে। অবশ্যই বলেনি। শরীফা আমতা আমতা করে বলল, হেমা নিয়েছে এটা, নিশ্চয় শ্রাবণীর ভালো লেগেছে তাই পরে নিয়েছে। ছি ছি, ছোটো বোনের জিনিসের উপর নজর। শ্রাবণী বুঝে ওঠার চেষ্টা করছে আসলে হয়েছেটা কি। তার নাম লেখা ছিল তো শাড়ির ওপর। হঠাৎই শরীফা হুঙ্কার দিয়ে বলে উঠল, লোভী নিয়েছিলে, বোনের জিনিসের ওপর নজর দিস। রং লেগেছে মনে তো। মা টাকা চাইলে তো মুখে খই ফোটে, জেরা শেষ হয় না। মা শাড়ি কিনতে চাইলে টাকা থাকে না হাতে, আর বিধবা হয়ে এই নতুন রঙিন শাড়ি পরিস। খোল তুই শাড়ি। শ্রাবণী স্তব্ধ হয়ে মায়ের কথা শুনছে। কিছু বুঝে ওঠার আগে শরীফা তার শাড়ির আঁচল ধরে টান দিল। শ্রাবণী তৎক্ষণাৎ আঁচল ধরে নিল। হেমা চা বানাচ্ছিল। চিৎকার শুনে দৌড়ে আসে। শরীফার হাত থেকে আঁচল টান মেরে সরিয়ে শরীফাকে মৃদু ধাক্কা দেয়। সে চিৎকার করে বলে, আপার আঁচল ছাড়ো। আমার আপার গায়ে যদি আর হাত লাগিয়েছ তাহলে এখানে রক্তারক্তি কাণ্ড ঘটে যাবে একদম। আমি কোনো কিছু পরোয়া করব না, একদম আগাবে না। হেমার রুদ্রমূর্তি দেখে শরীফা ভয় পেয়ে গেলেন। ছোট মেয়ের এমন রূপ আগে কখনোই দেখেনি। তিনি পিছিয়ে আসলেন। রোজিনা বললেন, ছাড়েন ভাবি, শান্ত হন। পাশের ঘর থেকে মাজিদ ক্রমাগত চিৎকার করে যাচ্ছেন, শরীফা, ও শরীফা, কি হলো গো, এত চিৎকার কেন? উত্তর না পেয়ে আবার বললেন, শ্রাবণী, হেমা, কি হয়েছে? আমাকে কেউ নিয়ে চল ওই ঘরে। হেমা কোনো কিছুর পরোয়া না করে শ্রাবণীকে নিয়ে তার ঘরে চলে আসলো। শ্রাবণী এখনও স্তব্ধ হয়ে বসে আছে। হেমা শ্রাবণীকে জড়িয়ে ধরে বসে কান্না করছে। আজ তার ক্লাস করে আসতে দেরি হয়ে গেছে বলে মাকে নিয়ে বাজারে যেতে পারেনি। আর বলা হয়নি যে আপা টাকা দিয়েছে। তাতে মা এত রেগে গেছে যে হেমা অনেকক্ষণ চিন্তাভাবনা করার পরে সিয়ামের নাম্বারে ডায়াল করলো। ওপাশ থেকে হ্যালো শুনতে বলল, আমি হেমা বলছি, আপনার সাথে কিছু জরুরি কথা আছে। বাইরে কোনো রেস্টুরেন্টে কাল 11টায় কথা বলা সম্ভব? হ্যাঁ, অসম্ভব। আমি ঠিকানা মেসেজ করে দিচ্ছি। হেমা কথা না বাড়িয়ে ফোন কেটে দিল। আপন মনেই বলল, আল্লাহ, আপাকে কি দিয়ে তৈরি করেছো? এই মানুষটা কিভাবে পারে? বিকেলে মায়ের এমন কাজের পরেও আপা শরীরে ক্লান্তি নিয়ে মায়ের জন্য ডাল রান্না করছে, কারণ মা ডাল ছাড়া খেতে পারে না। তাই আপা কি মানুষ? অনেকক্ষণ চুপ থাকার পরে হেমা মুখ খুলল।
সিয়ামের দিকে তাকিয়ে বলল, আপনি জানেন যে আপা বিধবা, কিন্তু আপার বিয়ে হয়নি। বিয়ে না দিয়ে বিধবা কিভাবে হতে পারে? হেমা সিয়ামের কথা শুনে হতভম্ব হয়ে গেল। হেমার মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা সেটা নিয়ে খানিক সন্দেহ জাগলো, নাকি তার সাথে কথা বলার বাহানা শুধু। সে হেমার দিকে ভালো করে তাকালো। চাইনিজ রেস্টুরেন্টের আলো আধারী পরিবেশে হেমার মুখ ঠিকভাবে দেখা যাচ্ছে না। দেখলো হেমা কেঁপে কেঁপে উঠছে। সর্বনাশ, মেয়েটা কান্না করছে নাকি? হেমা মাথা তুলে তার দিকে তাকালো, নাক সামান্য টেনে বলল, আপা বিবাহিত না হয়ে বিধবার জীবনযাপন করছে, তা এক প্রকার আমার মায়ের জন্য। শিয়াম কিছু বলল না, হেমাকে বলার সুযোগ দিল। হেমা আবার বলতে শুরু করলো, আপার যখন অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয় তখন আমার বয়স 13-14 বছর, আজ থেকে 7-8 বছর আগে। তখন বাবার একটা মুদির দোকান ছিল, ভাড়া করা দোকান। আমরা এখন নিজেদের বাড়িতে থাকি, কিন্তু তখন থাকতাম না, একটা ভাড়া বাসাতে থাকতাম। এই জমিটা নিয়ে বড় চাচা ঝামেলা ছিল বলে বাড়িও তুলতে পারছিল না বাবা। আপার জন্মের কয়েক বছর পরে বাবার একটা বড় অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে শরীরে অনেক জটিলতা ছিল, ভারী কাজ করতে পারতো না, তাই মুদির দোকানই ভরসা ছিল। হেমা ছোট শ্বাস ফেলল। এরপর বাবা মা ঠিক করে আপার বিয়েটা চুকিয়ে দেবে। আপার ইচ্ছা ছিল মাস্টার্স করে বিসিএস দেবে, কিন্তু যখন বিয়ের কথা উঠল তখন বাসা থেকে বলল মাস্টার্স দিতে দেবে না, তাই আপা বিসিএস দিতে চাইলো, কিন্তু তখনও অনার্সের সার্টিফিকেট দেয়নি, তাই বিসিএসের জন্য অ্যাপ্লাই করতে পারতো না। কিন্তু এখনকার হাই স্কুলটাতে চাকরির পরীক্ষা দিল বাড়ির সবাইকে লুকিয়ে। গ্রামের মতো জায়গায় স্কুল আর কমিটির মেম্বার সেক্রেটারির সাথে ভালো যোগাযোগ থাকায় সার্টিফিকেট ছাড়াই আপা পরীক্ষায় বসে। রেজাল্ট শিট জমা দিয়ে কথা থাকে সার্টিফিকেট হাতে পেলে জমা দেবে। এরপর আপার বিয়ে ঠিক হয় জাহিদ ভাইয়ের সাথে। শিয়াম কৌতূহল দমিয়ে রাখতে না পেরে জিজ্ঞেস করলো, জাহিদ? হ্যাঁ, জাহিদ ভাই। আপার কলেজের সিনিয়র ছিল জাহিদ ভাই। আপার সাথে অনেক দিন সম্পর্ক ছিল। আমি ছোট ছিলাম, তখনও জাহিদ ভাইয়ের চোখে আমি স্পষ্ট আপার জন্য ভালোবাসার সম্মান শ্রদ্ধা দেখেছি। মানুষের চোখে কখনো মিথ্যা বলে না। জাহিদ ভাই ভালো চাকরি করত, তার বাবা বেঁচে ছিল না, বাবা মায়ের একমাত্র সন্তান। জাহিদ ভাইয়ের মা অনেক ভালো মানুষ ছিলেন, আপাকে চিনতেন আর অনেক পছন্দও করতেন। কোনো দাবি দেওয়া ছাড়াই বিয়ের কথা ঠিক হয়ে যায়। আমার পরিবার থেকে বলা হয় ছোট্ট একটা অনুষ্ঠান করবে, বেশি মানুষ খাওয়ানোর সামর্থ্য নেই। জাহিদ ভাইয়েরা সেটাও মেনে নেয়। ওনার 2জন চাচা আর একজন ফুপু আসবে শুধু। বিয়ের সব কথা পাকা হওয়ার পরে বাবা স্ট্রোক করে, এক পাশ অবশ হয়ে যায়। বাবার চিকিৎসার জন্য বাড়ির করা সঞ্চয় প্রায় পুরোটাই খরচ হয়ে যায়। এরপর খবর পাই আপার চাকরিটা হয়ে গেছে। হেমা টিস্যু দিয়ে চোখ মুছে কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আপার চাকরির কথা শুনে সবচেয়ে বেশি খুশি হয়েছিল। লোভ কাকে বলে সেটা আমি সেদিন আমার মায়ের মধ্যে দেখেছিলাম। সংসারের ওই অবস্থায় তখন বাবার কাজ করার সামর্থ্য নেই, লোন হয়েছে, দোকানটা উঠিয়ে দেওয়ার উপক্রম। মা চেয়েছিল আপার বিয়েটা ভেঙে দিতে। কেন? হেমা বিদ্রুপের হাসি হেসে বলল, আপা চাকরি পেয়েছে, বেতনও ভালো, এমন সোনার ডিম পাড়া হাঁস আমার মা ছাড়তে চাইবে বলে না? অভাবের স্বভাব নষ্ট। আমার মা ছোট থেকে অভাবী ছিল আর উচ্চবিলাসীও। বিয়ে ভাঙা পক্ষে বাবা ছিল না বলে সেটাও হয় না। এরপর আপার বিয়ের দিন চলে আসে। আমাদের দিক থেকে তেমন কোনো আত্মীয় ছিল না, বড় চাচা আর 2জন প্রতিবেশী। কাজী জাহিদ ভাইকে বিয়ে পড়িয়ে যখন আপার ঘরের সামনে আসে তখন ঘরে কেবল আমি আর মা ছিলাম। আপাকে কবুল বলে তখন মা ঘরের বাইরে গিয়ে শুনে আসে জাহিদ ভাই বের হয়ে গেছে, কারণ দিনমোহরের টাকা আনেনি। জাহিদ ভাই সাথে কয়েকজন চাচাতো ভাই ছিল। আপা অপেক্ষা করছিল জাহিদ ভাই আসার, উনি আসার পর কবুল বলবে, কিন্তু ভাই আর ফেরত আসেনি। হেমার গলা ধরে আসে। সিয়াম কি বলে সান্ত্বনা দেবে বুঝে উঠতে পারল না, আবার সে বুঝতেও পারছে না আসলে কি হয়েছে। আসার পথে 2জনের অ্যাক্সিডেন্ট করে। জাহিদ ভাইয়ের চাচাতো ভাই ওইখানেই মারা যায়।
জাহিদ ভাইকে হসপিটালে নিয়ে যাই। আপা এই খবর শুনে স্তব্ধ হয়ে যায়। আমি আজও সেদিনের আপার কথা ভুলতে পারি না। নতুন সুখের আশাটা এক নিমিষেই শেষ হয়ে যাওয়ার বিষাদের রঙটা আমি ভুলতে পারি না। রাতে জাহিদ ভাই মারা যায় আর আপা স্তব্ধ হয়ে থাকে। সবাই বলেছিল শেষবার দেখতে যাওয়ার জন্য, কিন্তু আপা যায়নি। সিয়াম অস্বস্তি নিয়ে নড়ে চড়ে উঠল। এখনো বিষয়টা তার কাছে অস্পষ্ট। শ্রাবণী তো কবুলই বলেনি। ওই রাতে আমাকে মা আপার ঘর থেকে বের করে দেয় আর মা সারা রাত আপার সাথে ঘরে থাকে। আমি জানি না সারা রাত কী হয়েছিল, কিন্তু পরের দিন যখন এই খবরটা পুরো এলাকাসহ সব আত্মীয়দের মধ্যে ছড়িয়ে যায় আর আমাদের বাড়িতে অনেক লোক আসে, তখন মা উঠোনে বসে কেঁদে কেঁদে বলতে থাকে, আমার মেয়েটা বিধবা হয়ে গেল রে, বিধবা হয়ে গেল। বিয়ের আসরেই বিধবা হলো। কেবল আমার কানে কানে কবুল বলল। আমি কাজী সাহেবকে বলার আগেই খবর পেলাম জাহিদ বের হয়ে গেছে। কাজীও জাহিদের জন্য অপেক্ষা করতে বসার ঘরে চলে গেল আর জামাইটা আমার মারা গেল। হেমা চুপ হয়ে গেল। সিয়ামও কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে থাকলো। কি বলবে বুঝে উঠতে পারছে না। সিয়াম বলল, শ্রাবণী কিছু বলেনি? হেমা মাথা নাড়ল। শ্রাবণী সবটা মেনে কিভাবে নিল? এতদিন ধরে কেন একটা মিথ্যাকে টেনে নিয়ে বেড়াচ্ছে? জানি না আপা কেন এটাকে টেনে নিয়ে বেড়াচ্ছে। বউ পরিচয়টা পায়নি, তাই বিধবার পরিচয়টাই হয়তো গ্রহণ করেছে। কাজী সাহেব বলেননি কিছু? জাহিদের বাড়ির লোক। হেমা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওনারা আর কি বলবে? সবাই জানে মা আর আমি ঘরে ছিলাম। আপা কবুল বলেছে, মা শুনেছে, সেটা কাজী সাহেবের কাছে গিয়ে বলবেই, তার আগে জাহিদ ভাই চলে যায়। কাজী সাহেবকে সবাই অপেক্ষা করতে বলে। আপা শোকে ছিল সেই সময়ে, তাই আপাকে কিছু জিজ্ঞেস করলেও লাভ হতো না। আসলে কেউ ভাবতে পারেনি একজন মা এমন মিথ্যা বলতে পারে। জাহিদ ভাইয়ের অ্যাক্সিডেন্টের কয়েক মাস পরে ওনার মা মারা যান। সিয়ামের মাথা ভৌ ভৌ করতে লাগলো। কি সাংঘাতিক। হেমা ঘড়ি দেখে বলল, আমাকে যেতে হবে এখন। আপনার কাছে একটাই অনুরোধ, বিষয়টাকে ছড়িয়ে দেবেন না। আপার অসম্মান হোক এমন কিছু করবেন না। চাইলে আপার সাথে কথা বলতে পারেন। আসি। হেমা উঠে চলে যাওয়ার সময় পেছন ঘুরে বলল, পারলে আপাকে নিয়ে যান নিজের সাথে। আপার সব সম্পূর্ণ স্বপ্নগুলোকে পূর্ণ করে দেন, আমি কৃতজ্ঞ থাকব। হেমা চলে গেল, কিন্তু সিয়ামকে স্তম্ভিত করে গেল। সে হেমাকে একটা বাচ্চা মেয়ে ভেবেছিল, আবেগী বাচ্চা। যখন হেমাকে দেখতে যায় তখন হেমার চোখে তার জন্য মুগ্ধতা দেখেছে। বাবার কাছে শুনেছে আরও 4 বছর আগে তার আর হেমার বিয়ে ঠিক হয়। তখন থেকেই নিশ্চয়ই মেয়েটা আবেগে ভেসেছে, কিন্তু এখন নিজের বোনের জন্য নিজের খুশিটুকু বিসর্জন দিতে চাচ্ছে। হেমার মধ্যে যতটুকু ম্যাচুরিটি এখন দেখলো, সেই পরিমাণের ম্যাচুরিটি কি তার মধ্যে আদৌ আছে? শ্রাবণীর ঘরে এসে হেমা থমকে গেল। হেমা বিস্ময়ী চোখে তাকিয়ে থাকলো শ্রাবণীর দিকে। কি দারুণ সুন্দর লাগছে তার আপাকে। একটা সুতির শাড়ি পরা, ছিপছিপে গরনের শরীরে শাড়িটা দারুণ মানায়। পিঠ জুড়ে চুল ছড়িয়ে আছে, উজ্জ্বল শ্যামলা গায়ের রং আর পাতলা ঠোঁটে এত স্নিগ্ধ লাগে। শ্রাবণী বারান্দায় দাঁড়িয়ে জ্যোৎস্না দেখছে, বাতাসে তার চুলগুলো উঠছে। হেমার হঠাৎ জাহিদের জন্য আফসোস লাগলো। এত ভালোবাসতো শ্রাবণীকে, কিন্তু এই জ্যোৎস্না রাতে শ্রাবণীর রূপটাকে দেখতে পেল না। ইস! হেমা বারান্দায় এসে শ্রাবণীর হাতে চায়ের কাপ দিল। জিজ্ঞেস করলো, কি দেখছো আপা? হালকা হেসে বলল, এই জ্যোৎস্না দেখছি আর জোনাকিও খুঁজছি। আচ্ছা, চাঁদনি রাতে জোনাকি বের হয় না? হেমাও দেখলো কোনো জোনাকি দেখা যাচ্ছে না। অন্য সময় দেখা যায় 1-2, কখনো আর অনেকগুলো। হ্যাঁ, নেই তো, আমি খেয়াল করিনি কখনো। এরপরে ভালো করে খেয়াল করে তোমাকে বলবো। কিছুক্ষণ নীরবতার পরে হেমা জিজ্ঞেস করলো, আপা একটা কথা জিজ্ঞেস করব? হুম। তুমি কেন মায়ের ওই কাজের পরেও এতগুলো বছর ধরে এই সংসারের জন্য রক্ত জল করে পরিশ্রম করছো? কেন তুমি চলে যাচ্ছ না? এই সংসার থেকে তো তোমার পাওয়া কিছুই নেই, না ভালোবাসা, না একটু শান্তি। কেন তাহলে নিজেকে বিলিয়ে দিচ্ছ? শ্রাবণীর প্রশ্ন শুনেও চুপ থাকলো। হেমা উত্তরের আশায় শ্রাবণীর মুখের দিকে তাকিয়ে থাকলো। সে সরাসরি কখনো প্রশ্ন না করলেও আকারে ইঙ্গিতে করেছে, কিন্তু আপা প্রতিবারই এড়িয়ে গেছে। আজও যাবে কিনা বোঝার চেষ্টা করছে। বেশ কিছুক্ষণ পরে শ্রাবণী বলল, আমি আমার দায়িত্ব পালন করছি, বড় সন্তান হওয়ার দায়িত্ব। মা সবসময় আফসোস করে আমার জায়গায় ছেলে হলে তার সংসারটা সুখের হতো। আমি সেই না হয় ছেলের দায়িত্বটা পালন করার চেষ্টায় আছি। হেমা অধৈর্য হয়ে বলল, যা হওয়া সম্ভব না
তার দায়িত্ব কেন তুমি কাঁধে নিচ্ছ? আর দায়িত্ব কাঁধে নিয়ে কি তুমি নাম পাচ্ছ? সেই তো দিনরাত খোঁটা শুনছ। কী লাভ হলো এই জমি ছাড়িয়ে, এই আধা পাকা বাড়ি বানিয়ে? সেই তো শুনতে হচ্ছে ছেলে থাকলে পাকা দালানে থাকতো। সব কিছু কি নামের জন্য করে মানুষ? বাবা মায়েরাও তো সন্তানের দায়িত্ব নেই নামের উদ্দেশ্যে? বাবা মায়েদের দিনরাত এমন খোঁটা কেউ দেয় না। তুমি কিভাবে মায়ের সাথে থাকতে পারছো? এমন একজন মানুষের সুবিধার জন্য ভাবতে পারছো? তোমার নিজের কোনো ভবিষ্যৎ নেই। এই সংসারের পেছনে সারাটা জীবন খেটে যাবে পাওনার খাতায় অপমান নিয়ে। শ্রাবণী দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি যখন ছোট ছিলাম তখন একবার ঈদের সময় একটা জামা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কেনার সামর্থ্য ছিল না। বাড়িতে এসে কান্নাকাটি করিনি, কিন্তু মন খারাপ করে ঘুরেছিলাম। মা সেই সময় টুকটাক কাঁথা সেলাই করতো। সারা রাত ধরে কাঁথা সেলাই করে আমার জামার টাকা ঝরেছিল। আর সেই দিনটা আমার বিয়ের দিন সারা রাত আমাকে জড়িয়ে ধরে বসেছিল মা। এক মুহূর্তের জন্য ঘুমাইনি। তখন প্রতিজ্ঞা করেছিলাম যতদিন পারবো মায়ের জন্য করে যাব। হেমা কি বলবে বুঝে উঠতে পারলো না, কথা খুঁজে পাচ্ছে না বলার মতো। অনেকক্ষণ পরে বলল, এই দুইটা ঘটনার জন্য দিনের পর দিন আর অপমানগুলোকে মুখ বুজে নিবা? দিনের পর দিন তার না হওয়া ছেলের রোল প্লে করবা? আর দিন শেষে সেই বাইরের মানুষের সামনে তোমার ইজ্জত নামিয়ে দেবে? শ্রাবণী শুকনো হাসি হাসলো। মেয়েদের জীবন একটা উপন্যাসের মতো। মেয়েদের জীবন প্রতিটা মোড়ের মতো উপন্যাসের প্রতিটা পাতায় পাতায় নতুন গল্প, নতুন মোড়, নতুন রোল, নতুন মানুষের আগমন। যেভাবে লেখা হয়েছে সেইভাবেই সেই পাতাকে পড়ে সামনের পাতার জন্য এগিয়ে যেতে হবে। নতুন নতুন মোড় বলে কি পড়া বাদ দিলে হবে? এই জন্যই সব লেখকের বেশিরভাগ উপন্যাস একজন নারী চরিত্রে ঘিরেই তৈরি হয়। আমিও কি পড়া বাদ দিয়ে হাত গুটিয়ে বসে থাকবো? হেমা খেয়াল করলো, আসলে তো সব বড় লেখকদের বেশিরভাগ গল্পে উপন্যাস মেয়ে চরিত্রকে কেন্দ্র করে গড়ে উঠেছে। কিন্তু সেই সাথে মনটাও খারাপ হয়ে গেল। আপার কথার জবাব খুঁজে পাচ্ছে না, কিভাবে বোঝাবে সে। জিজ্ঞেস করলো, তোমার ক্লান্তি লাগে না আপা? জবাবে শ্রাবণী হেমাকে একটা শুকনো হাসি উপহার দিল। হেমা চায়ের কাপ নিয়ে যাওয়ার সময় বলল, আপা নিজের ভালোটা বুঝতে শেখো। অকৃতজ্ঞ আর স্বার্থপর মানুষের জন্য নিজের জীবনটা পুরোটা ব্যয় করো না। সুখ হাতছানি দিলে সেটাকে লুটে নিতে শেখো। হেমা দীর্ঘশ্বাস ফেলে শ্রাবণীর সামনে থেকে চলে আসলো। সে জানে কোনো উত্তর পাবে না আর। এক সপ্তাহ পরে স্কুল ছুটির পরে স্কুলের বাইরে সিয়ামকে দেখে শ্রাবণী চমকে উঠল। সিয়ামের সাথে কথা বলতে তার অস্বস্তি হয়। যদি উল্টোপাল্টা কিছু করে ফেলে। সিয়ামকে তার দিকে আসতে দেখে শ্রাবণীর হাতের তালু ঘামতে শুরু করলো। কেন একটা মিথ্যা অপবাদ 8 বছর ধরে বয়ে চলেছেন? শ্রাবণী চমকে উঠল। সিয়াম কিভাবে জানলো এসব? কে বলেছে? শ্রাবণী জিজ্ঞেস করলো, আপনাকে এসব কে বললো? সেটা ব্যাপার না যে কে বলবো, কিন্তু কি বললো সেটাই ব্যাপার। কেন এরকম একটা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন? আপনি না একজন শিক্ষিত মানুষ, একজন আত্মনির্ভরশীল মেয়ে, তাহলে কেন সব মুখ বুজে মেনে নিয়েছেন? হিমা আপনাকে বলেছে এসব? সিয়াম অধৈর্য হয়ে বলল, কে বলেছে সেটা তো কথা না। আপনি বিধবা না হয়েও কেন বিধবা জীবনযাপন করছেন? আমি আপনাকে বিয়ে করতে ইচ্ছুক, সেখানে আমার পরিবার আর সমাজ বাধা হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে একটা কারণ আপনি বিধবা, কিন্তু যখন আপনি বিবাহিতই নন, তাহলে কেন এই কারণটা আমি মানব? শ্রাবণী মুখ শক্ত করে বলল, শুনুন সিয়াম, আমি আপনাকে বিয়ে করতে ইচ্ছুক নই। আর 8 বছর যাবৎ আমি কি করেছি, কেন করেছি, তার কৈফিয়ত আমি আপনাকে দিব না। সিয়ামকে আর কিছু বলতে না দিয়ে শ্রাবণী হাঁটা শুরু করলো। কথা বলে কোনো ফায়দা নেই। সিয়াম জেদ ধরে বসে আছে। সিয়াম অসহায় দৃষ্টিতে শ্রাবণীর দিকে তাকিয়ে থাকলো। এই মেয়েটাকেই যে তার ভালো লেগেছে। এত এত মেয়ের মধ্যে একজনকে ভালো লেগেছে, কিন্তু সে কারণ ছাড়া তাকে বিয়ে করতে চাচ্ছে না। এখন কি করণীয় তার? হেমা রাস্তার মোড়ে অনেকক্ষণ যাবৎ রিক্সার জন্য দাঁড়িয়ে থাকার পরেও রিক্সা না পেয়ে হাঁটা শুরু করলো বাড়ির উদ্দেশ্যে। বাজারের ভেতর দিয়ে হাঁটতে ইচ্ছে হয় না। রফিক নামক মানুষটাকে দেখলে তার সব আবেগ উল্টোপাল্টা হয়ে যায়। এই মানুষের ওপর তার অনেক রাগ আছে, কিন্তু যতক্ষণ সে তার চোখের সামনে নেই। চোখের সামনে আসলেই ইচ্ছে হয় গিয়ে কথা বলতে, অন্তত তার মুখ থেকে হেমা ডাক শুনতে। কিন্তু ওই দিনের কথাগুলো মনে পড়লে নিজেকে বুঝে দেয় সে কেন যাবে। তার কি ঠেকা পড়েছে কথা বলার? কোনো ঠেকা পড়েনি। হেমার নিজেকে পাগল পাগল লাগে। ভাবতে ভাবতে কখন রফিকের দোকানের সামনে এসে পড়েছে খেয়ালই করেনি। না চাইতেও চোখ দোকানের দিকে চলে গেল। দোকানের ভেতরেই রফিক কাগজে কিছু লিখছে।
হেমা নিজের অজান্তেই দোকানের একদম সামনে দিয়ে হাঁটতে শুরু করলো। অন্য যে কোনো সময় পাশ দিয়ে হেঁটে যায় যাতে তাকে দেখা না যায়, কিন্তু আজ তার উল্টো করলো এবং মনে মনে চাইলো রফিক তাকে পেছন থেকে ডাকুক। একবার ডাকলে সে থেমে যাবে। অবচেতন মনের ভাবনাটা যখন টের পেল তখন প্রচণ্ড লজ্জা পেল, কারণ অন্যান্য দিনে রফিক পিছে ডাকলে থামে না, রফিক সামনে এসে দাঁড়ালে তবে থামে, কিন্তু আজ তেমন কিছুই হলো না। হেমা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলো। বাড়িতে এসেই হেমার মনটা খারাপ হয়ে গেল। আপাকে কাজ করতে দেখা যাচ্ছে, আজকাল আপাকে অনেক ক্লান্ত দেখায়, মনে হয় জীবনী শক্তিটুকু পাচ্ছে না, হাসি দেখা যায় না একটু, মুখ সবসময় অন্ধকার হয়ে থাকে। হেমা বুঝতে পারে না কি করবে। তার পরিবার থেকে সিয়ামের সাথে বিয়ের ব্যাপারে কিছু বলছে না, বিয়ের কথা আগালে তখন একটা বাগড়া দিতে পারবে বা শ্রাবণী বিয়ের ব্যাপারে কিছু করতে পারবে, কিন্তু সব যেন কেমন থমকে গেছে। হেমা একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে গেল। এর 6 দিন পরে সন্ধ্যার দিকে 3টে চিঠি 3জন ভিন্ন মানুষ পেল। 2 পাতার 2টো চিঠি, শরীফা আর সিয়াম, আর 2 লাইনের একটা চিঠি হেমা পেল। প্রেরক শ্রাবণী। প্রথম চিঠিটা ছিল শরীফার জন্য। মা, তোমার একটা ছেলের অনেক শখ ছিল, কিন্তু সেখানে আমি হই। জানো, মাঝে মাঝে নিজেকে অপরাধী মনে হয়। কেন তোমার প্রথম সন্তান একটা ছেলে না হয়ে আমি হলাম? ছেলে হলে হয়তো অনেক ভালো হতো। জানো মা, আমি তোমাকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি, অনেকটা। সেইবারের কথা মনে আছে? ওই যে তুমি সারা রাত ধরে কাঁথা সেলাই করে আগে আগে পৌঁছে দিয়ে টাকা আনলে যাতে আমার ওই পছন্দের জামাটা আনতে পারো। তুমি জানো, জামাটা পরার পরও আমি অনেক কান্না করেছিলাম, কারণ আমার নিজেকে ভাগ্যবতী মনে হয়েছিল যে আমি এমন একজন মা পেয়েছি। আমি সেদিন ঠিক করে নিয়েছিলাম তোমাকে কখনো কষ্ট দিব না, কিন্তু আস্তে আস্তে এটা বুঝতে পারি কষ্ট দেওয়ার কথা তো তখন আসবে যখন আমি তোমাকে সুখ দিতে পারবো। আমি তোমাকে কখনোই সুখই দিতে পারিনি। আমি নিজের জীবনের সবচেয়ে কষ্টকর মুহূর্তে তোমাকে পেয়েছি। জাহিদ মারা যাওয়ার পরও তুমি সারা রাত ঘুমাওনি, আমাকে জড়িয়ে ধরে বসেছিলে, শুধু বলেছিলে আল্লাহর ভরসা মা, আল্লাহ ভরসা, সব ঠিক হয়ে যাবে, তুমি কান্না করো মা একটু। সেদিন তোমার কথা শুনে আমার কান্না পাচ্ছিল। জাহিদের মৃত্যুর অনুভূতি আমাকে স্পর্শ করতে পারছিল না, আমি অনুভূতির ঊর্ধ্বে চলে গিয়েছিলাম, কিন্তু তোমার মুখের মা ডাকটা আমাকে স্পর্শ করেছে। আমি তোমার ছেলের অভাব পূরণ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা এক জীবনে যা চাই তাই কি পাই? আমি পারিনি। তবে আমার সর্বোচ্চটুকু দিয়ে যেটুকু সম্ভব সেটুকু করার চেষ্টা করেছি। আমার ব্যর্থতা, আমি তোমাকে পাকা বাড়িতে থাকার সুযোগ করে দিতে পারিনি। আজ আমি অজানার উদ্দেশ্যে পা বাড়িছি মা। আমার জীবনের সব রং আর উদ্দেশ্য শেষ। আমি নিজেকে ক্রমেই হারিয়ে ফেলছি। আমার পক্ষে সমাজ আর পরিবারের মধ্যে থাকা সম্ভব হচ্ছে না। মানুষ যখন ডুবতে থাকে তখন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়। পরিস্থিতি আমাকে ডুবিয়ে দিয়েছে, আর আমার মধ্যে শক্তি বেঁচে নেই আমার নিজের পৃথিবীর সাথে লড়াই করার। তাই আমি খড়কুটো আঁকড়ে বাঁচার চেষ্টা করছি। বলতে পারো আমি পালিয়ে যাচ্ছি। ব্যাংকে ডিপোজিট কিছু টাকা রেখেছি, ওটা দিয়ে বাবার জন্য একটা দোকান দেওয়া যাবে। হিমা চাইলে আমার স্কুলে চাকরি করতে পারে। কমিটির কাছে সামান্য সুপারিশ করা আছে, হেড স্যারের পরিচিত আছে, হয়ে যাবে। বাবার ফলের মুদি বা কাপড়ের দোকান বাসনের পরেও টাকা লাগবে, ওটা দিয়ে ছাদ ঢালাই কাজ শুরু হয়ে যাবে। এইটুকু আমি করতে পেরেছি। অপূর্ণতার জন্য আমাকে ক্ষমা করে দিও, আর বাবাকে বলে দিও আমি বাবাকে অনেক ভালোবাসি। আমাকে খোঁজার চেষ্টা করতে পারো, কিন্তু যে মানুষ নিজে থেকে হারিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায় না। পুলিশ একজন সাবালিকার সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে বলে মনে হয় না। ভালো থেকো, ইতি শ্রাবণী। শরীফা চিঠি পড়ে নির্বাক হয়ে বসে থাকলো। অফিস থেকে বের হওয়ার আগ মুহূর্তে রাজীব এসে একটা চিঠি দিয়ে গেল সিয়ামের ওপরে শ্রাবণীর নাম লেখা দেখে সিয়াম বেশ অবাক হলো। শ্রাবণী তাকে কী নিয়ে চিঠি লিখবে? খুলে পড়তে শুরু করলো। সিয়াম, আমি প্রথমেই আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি সেদিন বাজে ব্যবহারের জন্য। আমি আসলে রেগেছিলাম। আমি বুঝতে পারছি না কেন আপনি হিমার মতন মিষ্টি উচ্ছল বুঝদার মেয়ে ছেড়ে আমাকে পছন্দ করলেন। বোন বলে হেমার ব্যাপারে আমি বাড়িয়ে বলছি এমনটা ভাববেন না, কিন্তু আপনি ওর সাথে মিশলেই সবটা বুঝতে পারবেন। হিমার একটা নিজস্ব জগৎ আছে এবং সেই জগতের বাদশা আপনি। সেটা কি জানেন? হয়তো সেই জগৎটা আপনাকে কেন্দ্র করেই ঘোরে। হিমার চোখে আমি গভীর বিষাদ দেখেছি, সেটাও আপনার জন্য। মূলহীন ভালোবাসা যে খুবই কষ্টকর, তাই যে আপনাকে ভালোবাসে তার হাতটা শক্ত করে ধরা উচিত জীবনের বাকি পথটুকু পাড়ি দেওয়ার জন্য। আমার সাথে আপনি কখনোই ভালো থাকবেন না। আপনি সেদিন আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমি কেন বিবাহিত না হয়ে বিধবার জীবন গ্রহণ করেছি।
আজ আপনাকে একটা গোপন সত্য বলি। আমি বিবাহিত। জাহিদ আমার স্বামী। জাহিদ মারা যাওয়ার 5 মাস আগে আমরা লুকিয়ে কোর্টে গিয়ে বিয়ে করি। জাহিদ চাকরি পায় সেই সময়। ওর পোস্টিং অনেক দূরে হয়েছিল। আমার বাড়িতে টুকটাক বিয়ের কথা হচ্ছিল, তাই ও আমাকে হারিয়ে ফেলার ভয় করছিল। কোর্ট ম্যারেজের উদ্দেশ্য ছিল আমাকে ওর নামে করে রাখার এইটুকু। আর কথা ছিল পরে পারিবারিকভাবে করব সবাইকে জানিয়ে। বিয়ের পরের দিনেও চলে যায়, আর আমাদের আবার দেখা হয় ওর মৃত্যুর দিনে। আমি তো আসলেই বিধবা, তাই না? এই পৃথিবীতে আমি বাদে আপনিই সত্যটা জানলেন। আপনি আমার সাথে একটা নতুন গল্প সূচনা করতে চাইছিলেন, কিন্তু আমার গল্পের উপসংহার যে জাহিদের সাথে হয়ে গেছে। যে গল্পে উপসংহারে পৌঁছিয়ে যায় সেই গল্পের নতুন করে সূচনা হয় না। আপনি বরং তার সাথে সূচনা করুন যে আপনার পথ চেয়ে বসে আছে। তার সাথে এক নতুন গল্প লিখুন। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। যখন আপনি চিঠিটা পাবেন ততক্ষণে হয়তো আমি অনেক দূরে চলে গেছি, কিন্তু শান্তির জন্য পা বাড়িয়েছি অজানার উদ্দেশ্যে। আমি ভালো থাকবো ইনশাল্লাহ। ইতি শ্রাবণী। হেমা মুখ ফুলিয়ে নৌকায় বসে আছে। তার মেজাজটা খানিক খারাপ, আবার একদিক থেকে সে অনেক খুশি, কারণ তার একান্তের সুপ্ত ইচ্ছাটা চিঠিতে ব্যক্ত করার 2 বছরের মধ্যে তা পূরণ হচ্ছে। সে ভাবেনি এত তাড়াতাড়ি হবে, কিন্তু তার নৌকাতে কেবল 2 জন থাকার কথা ছিল, এখানে 3 জন আছে। তাই সে রেগে নৌকার এক পাশে বসে আছে। হাতে আলতা নিয়ে রফিক হেমার সামনে বসলো। হেমার গালগুলো এমনিতেই গোলাপি গোলাপি দেখতে, গোল মুখে আদুরে একটা ভাব আছে। রেগে আছে বলে আরও সুন্দর লাগছে। রফিক বলল, আর কত রাগ করবেন বেগম সাহেবা? এবার তো অধমের সাথে কথা বলুন। হেমা মুখ ঘুরিয়েই রাখলো। আকাশে মেঘ জমেছে, তারা হ্রদের মাঝামাঝি জায়গায় আছে। বৃষ্টি নামের অপেক্ষা করছে সে। রফিক বলল, পা দাও, আলতা পরিয়ে দিই। হেমা পা গুটিয়ে বসলো। রফিক হেসে বলল, এখনও রাগ কমেনি? আমি তো নৌকা চালানো শিখেছি। শিখিনি বলো? কিন্তু তুমি সাঁতার জানো না। আমি তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। আর উনি ওপাশে আছে। ছইয়ের উচ্চতার কারণে এদিকে দেখতে পাবে না। ছইয়ের ওপাশেও কাপড় দেওয়া, দেখো এত বড় নৌকা, কিছু শুনতেও পাবে না। তাও হেমা কিছু বলছে না দেখে রফিক মন খারাপ করে বলল, আমি সত্যি দুঃখিত, তোমার ইচ্ছাটা পুরোপুরিভাবে পূর্ণ করতে পারলাম না। হেমা এবার পা রফিকের দিকে এগিয়ে দিল। রফিক একটু হেসে আলতা পরানো শুরু করলো। হেমা জিজ্ঞেস করলো, আমি কিন্তু প্রশ্নের উত্তরের অপেক্ষা করছি। কোন প্রশ্ন? যেখান থেকে এই ইচ্ছের কথা জেনেছ সেখানেই প্রশ্ন ছিল, তুমি খেয়াল করে পড়োইনি? হেমা আবার গাল ফোলালো। রফিক হেসে দিল। আলতা পরাতে পরাতে বলল, শুনলে তোমার মন খারাপ হবে। আমার কোনো মন খারাপ হবে না, তুমি বলো। 440 নাম্বার চিঠিটা সিয়াম সাহেবের জন্য ছিল। 441 নাম্বারটা তুমি চেতন বা অবচেতন মনে আমার জন্য লিখেছিলে। আমার কষ্টটা তোমার মিষ্টি গল্পের লবণ ছিল, কিন্তু আসলে আমি কষ্ট পাইনি। তোমার ভোরের আলো হতে পারিনি। আমি তোমার শেষ বিকেলের রোদ হয়েছি। আমাকে যদি দুটার মধ্যে একটাকে পছন্দ করতে বলতে, আমি শেষ বিকালের রোদটাকেই পছন্দ করতাম। হেমা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কেন? শুরু তো যে কোনো কিছু দিয়েই হতে পারে, কিন্তু শেষ কি দিয়ে হলো সেটাই সবাই মনে রাখবে। আর বিকালের পরে আঁধার আসে। আমি তোমার সাথে আঁধারেও থাকতে চাই। হেমা হেসে আকাশের দিকে তাকালো। মেঘ আরও কালো হয়ে গেছে। রফিক জিজ্ঞেস করলো, আগে কখনো করিনি এমন কিছু প্রশ্ন করি। মাথা হেলিয়ে হেমা বলল, তুমি তোমার বাসায় আমাদের বিয়ের জন্য রাজি করালে কিভাবে বলো তো? তোমার বিয়ে তো সিয়াম সাহেবের সাথে ঠিক হয়েছিল, আর সিয়াম সাহেবই বা এখন কোথায়? আমি সোজা বলেছি রফিক নামক লোকটার সাথে আমি বিয়ে করব। আমি অবনী না যে তোমাদের সব কথা শুনবো। তোমরা না দিলে আমি কাজী অফিসে গিয়ে বিয়ে করে আসব। আর খবর পেয়েছিলাম আপার যাওয়ার 2 মাস পরে সিয়াম ঢাকায় শিফট হয়েছে। রফিক চোখ বড় বড় করে বলল, আচ্ছা, গুন্ডি মেয়ে তো তুমি। 1.5 বছর হয়ে গেল তুমি তোমার বাড়িতে যাও না কেন? হেমা দীর্ঘশ্বাস ফেলে বলল, তারা কখনো সন্তানের ভালোবাসা চায়নি। পাকা বাড়ি, টাকা, গয়না এসবের জন্য সন্তানদের লাঞ্ছিত করেছে। আপার সম্মান নিয়ে খেলা করেছে। এখন তাদের অপূর্ণ স্বাদ আর আপার অপূর্ণ কাজ আমি পূর্ণ করেছি। ছাদ তুলেছি। আপার দেওয়া বুটিকের সব টাকা মাসের শেষে তাদের হাতে তুলে দিই। 2 জন কাজের মানুষ আছে, তারা তো এসবই চেয়েছিল। এখন এগুলো নিয়েই সুখে থাক। সন্তানের কি দরকার তাদের? রফিক ছোট্ট একটা শ্বাস ফেলল। আপার খবর নেই আজ 2 বছর। কে জানে কোথায় আছে? তোমার চিন্তা হয় না?
হেমা একটা রহস্যময় হাসি দিয়ে বলল, আসেন ক্যাডার সাহেব, বৃষ্টি নেমেছে, পা ডুবাই হাওড়ে। হেমা এক হাতে একগুচ্ছ কদম নিয়ে আর অন্য হাত দিয়ে রফিকের হাত ধরে হাওরের পানিতে আলতারাঙা পা ডুবিয়ে বসলো। আর রফিক এক নয়নে মুগ্ধ দৃষ্টিতে তার প্রেয়সীর দিকে তাকিয়ে থাকলো। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।